আচ্ছা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেউ এসছে কি না লাইভে এখনো পর্যন্ত। যদি কেউ এসে থাকে তাহলে একটু কমেন্ট করবেন, হ্যাঁ, কারণ আমি কিছু বুঝতে পারছি না। আর প্রপারলি ক্লিয়ার কি না সেটাও একটু জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারছি না ক্লিয়ার আছে কি না। কারণ আজকে আমি একটু ডট 9:30তেই চলে এসেছি, দেরি করিনি একদম। মানে আপনারা কেউ না বললে আমি বুঝতে পারছি না, আর আমি শুরুও করতে পারবো না। আমি যেহেতু কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি না, সেই জন্য বুঝতেও পারছি না যে কেউ আছেন কি না, কেউ জয়েন করে গেছে কি না। কেউ কি আছেন তাহলে একটুখানি জানিয়ে দেবেন যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। আমি বুঝতে পারছি না। কারণ দেরি হয়ে যাচ্ছে, আমি না বুঝতে পারলে তো শুরু করতে পারবো না। কারণ আমার এখানে সবসময় শো করে না যে ভিউয়ার্স কতজন আছেন বা কিছু, কোনো কিছু শো করছে না। তার জন্য আমি বুঝতেই পারছি না যে কেউ আছেন কিনা বা কেউ জয়েন করে গেছেন কিনা। আজকে একটু তাড়াতাড়িও চলে এসেছি, অবশ্য এখন 9:30 বেজে গেছে, 9:40 প্রায় হয়ে গেছে। কারণ দেরি করলে ওদিকে দেরি হয়ে যাবে। আজকে অনেকগুলো ঘটনা আমার কাছে আছে, কিন্তু আমি বুঝতে পারছি না বলে শুরুও করতে পারছি না। হ্যাঁ, এইবার একটু দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু কিছু এমনি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি যেহেতু দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না, সেহেতু আমি শুরু করে দেব। এবার
পরবর্তীকালে যে আসবেন বা যখন যারা দেখবেন তারা দেখে নেবেন, আর যারা এখন দেখতে পাচ্ছেন না তারা পরবর্তীকালে তো রেকর্ডিংটা দেখতেই পাবেন বা শুনতেই পাবেন। যাই হোক, আমি শুধু বুঝতে পারছি না, শুধু এই একটা এসছে, হ্যাঁ একটু বুঝতে পারছি কিনা ভালো মতো, মানে কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছি না বলে আমার অসুবিধা হচ্ছে। সুদীপ্তা মিত্র, হ্যাঁ এবার এবার দেখতে পাচ্ছি। হ্যালো দিদি, হ্যাঁ থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, আমি আজকে আর দেরি করব না, হ্যাঁ আমি শুরু করে দেব, কারণ আমি যেহেতু কমেন্ট সেকশনটা না প্রথমে দেখতে পাই না, জানি না কেন কি হয় বুঝতে পারি না, পরবর্তীকালে আমি দেখে নেব। আমি যে জন্য বলছি যে আর আচ্ছা একটুখানি জানিয়ে দেবেন তো যদি কেউ থাকেন যে ক্লিয়ার আছে কিনা, আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, তাহলে পরে আমি স্টার্ট করে দেবো, তারপরে যার যেরকম সময় হবে সে শুনে নেবেন, ঠিক আছে? শুধু শুধু সময় নষ্ট করে আরো দেরি করে লাভ নেই, শুধু একটু বলে দেবেন যে ক্লিয়ার আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু শোনা যাচ্ছে কিনা এটা আমি দেখতে পাচ্ছি না কমেন্ট সেকশনটা, একটুখানি লিখে দিন, দেখি যদি একটু দেখা যায় তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? আমি তাহলে মানে শুরু করছি। যেটা প্রথমেই আমি বলবো, আমি চেষ্টা তো করি সব সময় আমি বলি। আচ্ছা প্রথমেই বলি যে শুভ সন্ধ্যা, আমি প্রায় অনেকদিন বাদেই এলাম। যাই হোক, আমি প্রথমে চেষ্টা করি একটা ঠাকুরের ঘটনা দিয়ে বলার, তারপরে তো আমি আস্তে আস্তে বলবো। কিছু কয়েকটা ঘটনা আমার কাছে অনেকগুলোই আছে। শম্পা মুখার্জি, আচ্ছা শম্পাদি দেখছেন, থ্যাংক ইউ শম্পাদি। আমি না ঠিক বুঝতে পারি না এখানে সবসময় না কমেন্ট সেকশন বা আমার শো করে না কে দেখছে না দেখছে, তার জন্য আমি বুঝতে পারি না, যার ফলে আমি সেই জন্যই বললাম যে শম্পাদি বলছেন হ্যালো, হ্যাঁ অল ক্লিক, আচ্ছা ঠিক আছে দিদি, এইবার আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এইবার বুঝতে পারছি। আমি না ওপরে আমার নোটিফিকেশানে ওই জায়গাটা না শো করে না যে কে আছে না আছে, যার ফলে আমার মাঝে মাঝে খুব সমস্যা হয়। আচ্ছা যাই হোক দিদি, ওয়েলকাম, ভালো আছেন তো? আপনার পাঠানো জিনিস আমি দেখতে পাই, খুব ভালো লাগে দিদি। আচ্ছা, যেটা বলছিলাম আজকে, আমি যেমন প্রতিবারই বলি না, আমার প্রথমে একটা ঠাকুরের ঘটনা, এবং যেটা মানে আননোন কিছু বা কোথাও আমি গেছি বা জেনেছি এরকম সরি এরকম আমি বলি। কিন্তু এবারে আমি একটা ঘটনা বলবো, সেটা হলো আপনারা সবাই জানেন, তারকেশ্বরের ঘটনা তো সবাই জানেন, একটা সিদ্ধ জায়গা, একটা সিদ্ধপীঠ, একটা জায়গা তারকেশ্বর, বাবা তারকনাথ মানে শিবের একটা স্থান। এখানে সবাই গেছেন আশা করি, আমিও আগে অনেকবার গেছি, কিন্তু শম্পা মণ্ডল বলছেন হাই দি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, এবারে সেই তারকেশ্বরের একটা ঘটনা আমাকে একজন বললেন যে আমরা তো তারকেশ্বর অনেকবার যাই, আমি আগে অনেকবার গেছি কিন্তু দীর্ঘদিন লাস্ট বহু বছর যাইনি। যাই হোক, তা আমাকে একজন তার কথা বললেন যে তুমি তো গেছো বা আগেও গেছো, যে জানো তার পুরো মাহাত্ম্য ঘটনাটা? এলাম না, এটা একটা শিবের একটা জায়গা, স্থান জানি, বা সারা ভারতবর্ষ থেকে লোক আসে সেটা জানি, কিন্তু বাকি তো জানি না। তখন আমি একটা ঘটনাটা যেগুলো জানতে পারলাম সেটা আমি একটু ছোট করে আপনাদেরকে আজকে জানাবো, তারপরে আমি শুরু করব, ঠিক আছে? সেটা হলো মানে ওই তারকেশ্বরের যে অঞ্চলটা, মানে হুগলি জেলার ওই অঞ্চলটা কিন্তু ছিল এক সময় মানে সিরাজদৌল্লা তার আর কি, যে মুর্শিদাবাদের যে মানে জায়গার তিনি রাজা ছিলেন সিরাজদৌল্লা, সেই মুর্শিদাবাদেরই কিন্তু একটা অন্তর্ভুক্ত ছিল হচ্ছে এই জায়গাটা, মানে হুগলি এখন যেটা তারকেশ্বর হয়েছে এই অঞ্চলটা। কিন্তু কোনো এক সময়, সেই তৎকালীন সময় আর কি, তার যে নায়েব ছিলেন বা আরো কয়েকজনের জন্য তাদের খুব ভালো ব্যবহার, তাদের সমস্ত কিছুর জন্য খুশি হয়ে সিরাজদৌল্লা এই অংশটা, মানে এখন যেখানে তারকেশ্বর হয়েছে এই হুগলি জেলার এই অংশটা, একটা বিরাট বড় মৌজানি একটা জায়গা, বেশ মানে অনেকটা বড় অঞ্চল নিয়ে একজনকে দান করেন। তার একজন নায়েব ছিলেন, তাকে কেশবচন্দ্র, তাকে, এবং আরেকজন হচ্ছেন ওখানকার মানে যাকে দিয়েছিলেন, পরবর্তীকালে তিনি রাজা হয়েছিলেন আর কি, মানে ওই অঞ্চলটা মানে ভারমাল্য বলে একজন ভদ্রলোক, তাকে দিয়ে বলেছিলেন তুমি আজ থেকে এই অঞ্চলে রাজা হলে, তুমি এই অঞ্চলটা দেখভাল করবে, দেখবে। খুশি হয়ে একটা মানে উপঢৌকন দিয়েছিলেন হচ্ছে রাজা মানে সিরাজদৌল্লা। তারপর থেকে এই অংশটা কিন্তু হয়ে গেল পুরো একটা মানে হিন্দু অধ্যুষিত এলাকা হয়ে গেল। যাই হোক,
সেই ভারমাল্য যখন থেকে এখানকার রাজা হলেন, আমরা যারা গেছেন তারকেশ্বর তারা জানবেন, ওখানে রাজবাড়ি কিন্তু এখনো আছে, তার মানে রাজবাড়ির লোক আছে, সবাই আছে। আচ্ছা, এবারে আমি আসল কথাটা হচ্ছে ওইখানকার মাহাত্ম্য এবং বাবার কি করে স্থাপন হলো ওখানে, তারই কিন্তু আমি কথাটা জেনেছি, সেটা আমি শোনাবো। এবার ওই ভারমাল্য যখন পেয়ে গেলেন, ওইখানকার ওই পুরো জমিদারিটা ওনার হয়ে গেল রাজা হিসেবে তৎকালীন সময় আর কি, ওটাকে দায়িত্ব পেয়ে গেলেন, তখন যা হয় আর কি, তার তো মানে ঘোড়া শাল হাতি শাল সব থাকছিল, গরু, মানে বিরাট বড় তার অঞ্চল ছিল। তার গোশালা ছিল একটা বিরাট বড় একটা গোশালা, অনেক গরু ওখানে পালন করতেন উনি। এবার তার লোক ছিল, মানে যে গোয়ালা যারা থাকতো তারা দেখভাল করতো আর কি। তা সেই যে গোয়ালা ছিল দেখাশোনা করতো, তার একটা কপিলা গাই বলে একটা গরু ছিল ওই মানে মানে রাজা ভারমাল্যর গোশালাতে। এবং সেই কপিলা গাই কিন্তু বিরাট বড়, মানে বিরাট একটা বড় সড়ো জাতের গরু ছিল, এবং তার দুধ ছিল খুব মানে ওই যে পুরোটায় যেখানে আর কি ওনার গোশালা, তার সব থেকে ভালো গরু ছিল হচ্ছে ওই কপিলা গাই। তার দুধ নাকি খুব সুমিষ্ট এবং প্রচুর দুধ হতো। তা একটা সময় হঠাৎ দেখা গেল কিছুদিন ধরে কপিলা গাই কিছু মানে যতটাই দুধ নেওয়ার সময় যে গোয়ালা আসতেন একটু দুধ পাওয়া যেত না। তখন উনি বলছেন যে রাজামশাই, কপিলা কিন্তু এখন আর কোনো দুধ দেয় না। তখন রাজামশাই বলছেন, কেন দুধ দেয় না কেন? বলছে, তা তো জানি না, অন্য গরুরা দুধ দেয়, কিন্তু ওর থেকে আমরা একটু দুধ নিতে পারি না। তখন রাজামশাই ভাবলেন যে এই যে গোয়ালাটা ছিল সে নিশ্চয়ই কোনো মিথ্যে কথা বলছে, দুধ চুরি করছে, আর করে বলছে যে দুধ পাচ্ছি না বা এরকম একটা কিছু বলছে। যাই হোক, উনি খুব তককে তককে ছিলেন যে ওকে ধরবেন, যে দুধ চুরির ব্যাপারটা তো ধরতেই হবে, রাজা আর কি ভারমাল্য। এদিকে এই যে কপিলা গাইকে যে যার কথা বলতে দুধ দিচ্ছে সেই গোয়ালাও কিন্তু মনে মনে খুব দুঃখ পাচ্ছে যে আমি দুধ চুরি করি না, অথচ রাজামশাই আমাকে সন্দেহ করছেন বলে ওর না মনে একটা খুব কষ্ট আছে। যাই হোক, এই হতে হতে ও চেষ্টা করলো যে আমি দেখবো কপিলা গায়ে কেন দুধ দেয় না, দেওয়ার তো কথা এখন এই সময়টায়। যাই হোক, ও না সারা রাত বসে থাকে জেগে, যে কি করে কপিলা গায় কি করে, বা সারা কোথাও বেরিয়ে যায় কিনা, বা কোনো বাছুর ওর দুধটা খেয়ে নেয় কিনা, বাছুরকে বেঁধে রেখে পাহা দিত। হঠাৎ একদিন রাত্রিবেলা দেখে যে ওই গোয়াল থেকে মানে দড়ি ছিঁড়ে, মানে দড়ি যে বেঁধে রেখে দড়ি ছিঁড়ে ও ঊর্ধ্বশ্বাসে মানে মানে জঙ্গলের দিকে দৌড়চ্ছে, খুব তখন জঙ্গল ছিল, ওই জঙ্গলের দিকে দৌড়চ্ছে। ও তখন রাত্রিবেলা, যেই গোয়ালা ছিল সেও তখন রাত্রিবেলা ওই পিছন 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 দৌড়চ্ছে, কোথায় যায় আমি দেখব। দেখে হঠাৎ ওই মাঝরাত্রে জঙ্গলের মধ্যে একটা জায়গায় ও থেমে গেল। আর সেখানে আকাশ থেকে যে মানে আলোটা, যে আকাশের একটা যে আলোটা থাকে, সেই আলোতে ও দেখতে পেল যে গরু, ওই কপিলা গাইটা কি করছে, দুটো পা ফাঁক করে দাঁড়িয়ে, এমনভাবে দাঁড়িয়ে আছে, আর তার দুধটা দিচ্ছে সেইখানে একটা শিবলিঙ্গ, ছোট্ট একটা মাটি থেকে একদম একটা কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ, আর তার উপরেই ওই দুধটা পড়ছে, কপিলা গায়ের দুধটাও দিচ্ছে, শিবলিঙ্গর মাথায় ঢালছে। ও দেখে তো অবাক হয়ে গেছে, বলছে এটা কি জিনিস হলো, মানে এরকম গরু এসে ওখানে দুধ দিচ্ছে, তাই জন্য ওর দুধ আমরা পাই না, প্রতিদিন দুধ দেওয়ার যখন আমরা যাই মানে দুধ নেওয়ার জন্য ওর একটু দুধ থাকে না। ও তখন দেখছে যেই দেওয়া হয়ে গেল একটা সময়, ও আবার আস্তে 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 গোয়ালে চলে গেল। এই কথাটা ও দুদিন দেখলো, দুদিন রাত্রিবেলা ফলো করেছে যে এইরকম ভাবে ও কপিলা গাই ওই জায়গাটা যাচ্ছে, গিয়ে দুধটা দিচ্ছে, দিয়ে চলে আসছে। কি অদ্ভুত ব্যাপার। তারপর তখন ওই ভারমাল্যকে একদিনকে বলেছে, রাজামশাই আপনি তো আমাকে বলেছিলেন, সন্দেহ করছেন যে আমি দুধ চুরি করছি বা কিছু, কিন্তু দেখুন এরকম আমি দেখেছি, আজকে রাত্রে আপনাকে আমি দেখাবো। রাজামশাই বলল, ঠিক আছে, তো আমি দেখবো তো কি ব্যাপারটা। তখন রাজামশাই সেই দিন রাত্রিবেলা ওরকম লুকিয়ে এক কোণে বসেছিলেন, ওই গোয়ালের কোণে, ওই গোয়ালার সঙ্গে। ঠিক ওরকম রাত্রিবেলায়
ও দড়ি মানে খুলে, মানে আপনা থেকে দড়িটাকে এমন টান মারছে, দড়িটা ছিঁড়ে যাচ্ছে, গিয়ে ও দৌড়ে চলে যাচ্ছে। পিছন পিছন রাজামশাইও আর ওই গোয়ালা আবার গেছে, গিয়ে ঠিক যথাস্থানে যেইখানটায় ওই যে শিবলিঙ্গটা ছিল সেখানে দেখছে ওই কপিলা আবার দুধটা দিয়ে বা মানে শিবলিঙ্গটাকে স্নান করাচ্ছে দুধ দিয়ে। হয়ে গেলে একটা সময়, একটা নির্দিষ্ট সময় পর আবারও আস্তে আস্তে ফিরে এসছে। রাজামশাইও পরপর দুদিন এই জিনিসটাকে দেখলেন, ফলো করলেন, করে রাজামশাই ভাবছেন তো একটা আশ্চর্য ব্যাপার। রাজামশাই কাউকে কিছু বলেননি। এমন সময় দেখছে ওই অঞ্চলে কি হলো, হঠাৎ কিছুদিন যাবৎ একজন মানে কয়েকজন লোক দেখতে পাচ্ছে যে একজন সাধু মানে গেরুয়া পরা সাধু এসছেন, গ্রামে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দিনের বেলা উনি যেন কেমন একটা লুকিয়ে চুরিয়ে থাকেন, রাত্রিবেলা উনি বেরোন, অনেকে দেখতে পায়। এরকম কিছুদিন দেখার পর কি হয়েছে, মানে গ্রামের লোকরা, গ্রামবাসীরা রাজামশাইকে এসে বলেছে, রাজামশাই আমাদের সন্দেহ হয় যে ওই যে একটা সাধু বেশি একজন লোক এসছিল, সে কিন্তু মনে হয় কোনো কুমতলবে, কারণ দিনের বেলা উনি কোথাও লুকিয়ে থাকেন দেখা যায় না, রাত্রিবেলা ওনাকে দেখা যায়। যাই হোক, তারপরে এই রাজামশাই যথারীতি যার কথা শোনেন তিনি নিজে না দেখলে কিছু বিশ্বাস করেন না। তারপরে একদিন রাজামশাইও দেখেছেন সত্যিই তো ওকে দিনেও দেখা যায় না, রাতে মাঝে সাঝে দেখা যায়, আবার কোথায় যেন মানে গায়েব হয়ে যায়। একদিন রাজামশাই সন্ধ্যের পরে দেখছেন যে ওই যে যার কথা বলা হয়েছিল তাকে দেখিয়েছে যে সাধুর কথা, সেই সাধু গ্রামের একটা পথ থেকে এসে সে জঙ্গলের দিকে যাচ্ছে, যেখানে কপিলা গাইটা যেদিকে যাচ্ছিল সেই দিকে উনি একা একা যাচ্ছেন। তখন এই সাধুকে যেখানে যাচ্ছিলেন সেই দিকে ফলো করে এই মানে রাজামশাই বীরবল্ল ভরমল্ল ইনি কি করেছিলেন, পিছন পিছন আরো 2-4 জন লোককে নিয়ে ওনাকে ফলো করে গেছেন। কি করে দেখি তো, কোথায় যাচ্ছে, 2-3 দিন দেখে ফলো করেছে, বলছেন আজকে দেখবো তো উনি কোথায় যায়, সবাই যে সন্দেহ করে কিছু উনি হয়তো কিছু মানে খারাপ লোক, দেখবো আজ কোথায় যায় বলে ওই রাত্রিবেলা যখন ওই জঙ্গলে যেদিকে মানে কপিলা যাচ্ছিল সেই দিকটাতে পিছন পিছন গেছে। গিয়ে ওনারা দেখছেন একটা জায়গায়, ঠিক যেইখানে ওই কপিলা গাইটা মানে দুধ দিয়ে বাবাকে মানে স্নান করাচ্ছিল ওই কালো কোষ্ঠী পাথরটাকে, সেইখানে উনি বসে ধ্যান করছেন, বসে ধ্যান করতে বসলেন। আর ওনার পাশে একটা মানে ঘোড়া ছিল, সেই ঘোড়াটার 3টে পা, 4টে পা না 3টে পা দাঁড়িয়ে আছে। এবার উনি তো দেখেছেন, দেখে বলছেন যে তাহলে কি সবাই যে বলছে যে ভণ্ড হতে পারে, কোনো খারাপ মতলবে এই ভদ্রলোক হয়তো এসেছে, তাহলে কি এরকম কিছু দেখি বলে 2 দিন এরকম ওনাকে আবার ফলো করেছে, করে 3rd ডেতে উনি যখন ওরকম ধ্যান করছেন সেখানে গেছে, গিয়ে ভারমাল্য ওনাকে ডেকেছে ধ্যান থেকে যে আচ্ছা আপনি এখানে কি করছেন, আপনি কোথা থেকে এসছেন। তখন তিনি বলেছেন যে আমি এসেছি মানে হিমালয় একটা অঞ্চল থেকে, উনি বলেছেন আমি সেখান থেকে এসেছি, এই রাঢ় দেশে আমি এসেছি, এখানে এই যে শিলাখণ্ড যাকে আমি এখানে সাধনা করছি, এই হচ্ছে মানে ভোলেনাথ, ভোলে বাবা, একে মানে আমি যে স্বপ্নে পেয়েছি যে এই হচ্ছে তোমাদের রাঢ় দেশের সমস্ত মানে বিপদ আপদ রক্ষাকারী ভোলেনাথ মানে শিব, তাকে তোমরা এখানে আমাকে পাঠানো হয়েছে, আমি স্বপ্নে পেয়েছি, হিমালয় থেকে আমি মানে ওখান থেকে আমি এসেছি আর কি। যাই হোক, তখন এরা বলছে তুমি ভণ্ডামি করার জায়গা পাও না, আর পাশে এটা কি তোমার ঘোড়া, বলছে হ্যাঁ, বলছে 3 পা নিয়ে ঘোড়া, সেই ঘোড়া চড়ে তুমি এসেছো আর ভণ্ডামি করার জায়গা পাচ্ছ না, এ সমস্ত আমাকে মানতে হবে। এই বলাতে তখন কি করেছে, উনি বলছেন তাই আমি ভণ্ডামি করছি, ঠিক আছে তাহলে দেখ আমি ভণ্ড কিনা, যদি বাবার দয়া থাকে, যদি শিব ঈশ্বর যদি থাকেন, তাহলে এই 3 পা নিয়ে একে নিয়েই আমি পাহাড় লঙ্ঘন করতে পারবো, পঙ্গু যেমন পাহাড় লঙ্ঘন করে, আমি 3 পা ওলা ঘোড়াকে নিয়ে আমি এক্ষুনি পাহাড় লঙ্ঘন করে তোর চোখের সামনে চলে যাব, দেখবি। তখন তো অবাক হয়ে গেছে এরকম করে বলাতে, তখন ওই সাধু নাকি লাফ দিয়ে উঠে পড়েই ঘোড়াটা পিঠে চড়েছে, মানে চোখের সামনে নাকি ওই 3 পাওলা ঘোড়াকে নিয়ে উনি বিশাল উঁচুতে একদম গিয়ে কোথায় যেন মিলিয়ে গেলেন।
ওনার তো অবাক, মানে আরও 3-4 জন লোক নিয়ে রাজামশাই ওখানে ছিলেন, মানে পুরো হতভম্ব হয়ে গেছে, কি হলো এটা। তারপরে আবার ঠিক কিছুক্ষণ বাদে আবার ওই ঘোড়া থেকেই আবার এসে উনি দাঁড়ান। তখন বলছেন, কি রে, তোদের বিশ্বাস হলো যে আমি ভণ্ড নই? তখন রাজামশাই নমস্কার করেছে, বলছে তুমি আমাকে মাফ করো, আমি বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই ঠিক আছে, তোকে একটা জিনিস বললাম, এইখানে জঙ্গল কেটে এইখানে এই ভোলে বাবার প্রতিষ্ঠা কর। এই ভোলে বাবার প্রতিষ্ঠা করে এর নাম দিবি তারকনাথ হবে নাম। এইখানটা এই তারকনাথের জায়গা, তারকনাথে যে জায়গাটা তার মানে এখানকার তারকনাথ যিনি পুরো অঞ্চলটার যে দেখভাল করবে ঈশ্বর হবে, তার নাম হবে তারকেশ্বর। এখানটা তোকে আমি আদেশ করছি, এখানে তুই বাবার স্থাপনা কর, দেখবি কোনো ক্ষতি হবে না, বাবার সকলের মঙ্গল এখানে করবে, বাবা সবার মাথায় হাত দিয়ে ছত্রছায়ায়, বাবার ছত্রছায়ায় তোরা থাকতে পারবি। এই বলে সাধু পরের দিন চলে যান, আর কিন্তু সাধুকে ওখানে কেউ দেখতে পায়নি। ওই সাধুর কথা মতো এই রাজামশাই তখন কি করলেন, জঙ্গল কাটা শুরু করলেন। জঙ্গল কেটে তখন এই বাবার, আজকে যে তারকেশ্বরের যে আমরা তারকনাথের শিবলিঙ্গ দেখতে পাই, এই বাবার স্থাপন করলেন। আস্তে আস্তে লোকমুখে প্রচার হতে শুরু করলো এই বাবার নাম। শুধু বাবার নাম নয়, এই বাবার মাহাত্ম্য যে কিভাবে প্রচার হয়ে গেছিল, মানে যে কোনো মানুষ তার অসুবিধা, সুখ, তার অসুখ, মানে যত মানে দুরারোগ্য রোগে মানে আক্রান্ত হোক না কেন, তারা যদি এখানে এসে ধর্ণা দেয়, মানে দণ্ডি খাটে এবং ধর্ণা দেয়, ওখানে বাবার নাট মন্দির আছে, সেই নাট মন্দিরে নাকি ধর্ণা দিলে পরে 1 দিন 2 দিন 3 দিনের মাথায় রাত্রিবেলা বাবা নাকি আজও তাদের আদেশ দেন যে কি করতে হবে, কি তার ওষুধ, যদি সে মানে বাবার যদি সেই তার যার জন্য সেই ধর্ণা দিয়েছে তা সে যদি ভালো হওয়ার হয়, সেই রোগী যদি সুস্থ হওয়ার হয়, তাহলে বাবার আদেশের মতো সে হাতে তার ওষুধ পাবে। আর যদি তার বাঁচা বা তার সুস্থ হওয়ার কোনো আশা না থাকে, তাহলে কিন্তু বাবার মানে ওষুধ দিলেও সে নিতে পারবে না। এরকম ঘটনা আমি শুনেছি, আমার এক নিজের ক্লোজ লোকের কাছ থেকেও আমি শুনেছি। আমার এক দিদা হন সম্পর্কে, তিনিও ওখানে গিয়েছিলেন, এক মামা, মানে আমার মায়ের মামা আর কি, তার অসুস্থ ছিল ছোটবেলা থেকে, ওখানে উনি ধর্ণা দিয়েছিলেন 1 দিন 2 দিন। তৃতীয় রাতে রাত্রিবেলা উনি মানে ওই জল একটু বাতাসা এইসব প্রসাদ খেয়ে তো ওখানে ধর্ণা দিতে হয়, আর সেই স্বপ্নে উনি পান বাবা বলছেন, হাত পাত নে, তোর ছেলে তো ভালো হয়ে যাবে, ধর ধর এক্ষুনি যা দুধ পুকুর, ওখানে একটা পুকুর আছে দুধ পুকুর, যা দুধ পুকুরে ডুব দিয়ে আয়, স্নান কর, স্নান করে 1 ডুবে তুই যেটা পায়ের কাছে একটা ফল পাবি, প্রসাদ পাবি, যা পাবি সেটা তুই খাইয়ে দিবি তোর ছেলেকে, দেখবি সুস্থ হয়ে যাবে। উনি সঙ্গে সঙ্গে ওই রাত্রিবেলায় গিয়ে পুকুরে ডুব দিয়েছে, দিয়ে ঠিক পায়ের কাছে দেখছে একটা আপেল পড়ে আছে, সেটা নিয়ে গিয়ে খাইয়েছে, এবং যথারীতি সেই মামা কিন্তু একদম দুরারোগ্য রোগ ছিল, আমার ছোটবেলা থেকে বাঁচার আশা ছিল না, তিনি সুস্থ হয়েছেন। আবার আমি এও শুনেছি একজনকে নাকি বলা হয়েছে যে ধর হাত পাত, হাত পাত, হাত পাত না ধর, তখন সে বলছে, বাবা আমার কোলে তো ছেলে, মানে তার ছেলে সবসময় কোলে করে তিনি রাখতেন বলে, ওইখানে যে তিনি ধর্ণা দিয়েছেন তার যে কোলে ছেলে নেই, ছেলের জন্য যে তিনি এসছেন ওখানে অসুখ সারাতে, উনি ভুলে গেছেন। উনি বলছেন, বাবা আমি কি করে ধরবো, আমার তো কোলে ছেলে আছে। তখন বাবু, তাই ধরতে পারবি না, যা, তাহলে তোর ছেলে আর ভালো হবে না। উনি ঘুমটা ভেঙে গিয়ে, মানে যখন ওই নাট মন্দিরে ধর্ণা দিয়েছিলেন, চোখটা খুলেই উনি বলছে, আমি কি বললাম, বাবা আমাকে দিতে এলো ওষুধ, নিতে পারলাম না, আমার তো কোলে ছেলে নেই, তাহলে কি আমার ছেলে বাঁচবে না? সত্যি ভোরবেলা বাড়ি গিয়ে দেখেন যে ওনার ছেলে আর বাঁচেনি, মৃত অবস্থা তার ছেলেকে উনি দেখতে পান। মানে ওইখানে নাকি আজও, এখনো আমি যতবারই গেছি, বহুদিন আগে, যদিও আমি অনেক বছর আগে গেছি, আবার আমার যাওয়ার ইচ্ছা আছে, যাই হোক, ওখানে গেলে দেখা যায় যে প্রত্যেক দিন কত লোক ধর্ণা দিয়ে পড়ে আছেন আজও বাবার এরকম মানে ওষুধ পাওয়ার জন্য। যদি সেটা না হতো তাহলে আজও এরকম এত লোক ওখানে যেত না, এইভাবে ধর্ণা দিয়ে থাকতো না। আচ্ছা, এটা তো গেল। তারপরে ওইখানে মানে এই যে ওই মন্দির স্থাপন করার পর থেকে ঠিক হলো, মানে এটা যেহেতু শ্রাবণ মাসে বাবার জন্ম মাস ওখানে স্থাপিত হয়েছিল, এই সালটা ছিল 1729 সাল, আজ থেকে কত বছর আগে।
1729 সালে এই ভারমাল্য রাজা ওখানে এই তখন আস্তে আস্তে জঙ্গল কেটে এই বাবার প্রতিষ্ঠা করেন। তারপর থেকে মানে প্রত্যেকটা দিন আজ পর্যন্ত মানে হাজার হাজার লোক ওখানে আসছে এবং বাবার মানে বিভিন্নভাবে বাবার মানে দয়াতে মানুষের বিভিন্ন রোগ শোক, তার বিভিন্ন চাহিদা, তার যা মনস্কামনা সব পূর্ণ হচ্ছে। আর একটা কথা মানে এই বলে রাখি যে মানে এই যে শেওড়াফুলি থেকে জল নিয়ে যায়, আমি এটা জানতে চেয়েছিলাম এটা কি ব্যাপার। তখন বলছে যে এইটা একটা কথা মানে প্রচলিত হয়ে গেছে যে শেওড়াফুলি যে নিমাই তীর্থ বলে একটা ঘাট আছে নাকি, যেখান থেকে নাকি লোকে জল নিয়ে হেঁটেই 26 মাইল রাস্তা যায়। এই তো সামনে 1 মাস বাদেই শুরু হবে আষাঢ়, তারপর শ্রাবণ মাসেই যায় এটা। ওইখানে নাকি নিমাই তীর্থ ঘাটে নাকি স্বয়ং নিমাই চৈতন্য দেব নাকি ওই ঘাটে স্নান করেছিলেন এবং সারদা মাও যখন আসতেন দক্ষিণেশ্বরে নাকি ওই ঘাটে স্নান করে ওখান থেকে পার হয়ে নাকি দক্ষিণেশ্বর যেতেন। তার জন্য এই স্থানটা নাকি এত পবিত্র, ওই জায়গা নিমাই তীর্থ ঘাটটা শেওড়াফুলির, সেখানে জল নিয়ে নাকি বাবার মাথায় ঢাললে বাবা নাকি খুব সন্তুষ্ট হন। এটা আজও প্রচলিত আছে। আর এই বাবার যে এই কাহিনী, এই যে একটা মাহাত্ম্য, এটা মানে লোকমুখে শুধু প্রচার নয়, এটা যে আজও আছে তার প্রমাণ কিন্তু একটাই, ওখানে গেলে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে দণ্ডি খাটা দেখে বোঝা যায়। আর ওইখানে এই যে ধর্ণা দিয়ে হত্যা দিয়ে যে পড়ে থাকে, মানে এটাকে বাবার বলে হত্যা দিয়ে থাকা, এই যে পড়ে থাকে প্রত্যেকটা মানুষ তো কিছু না কিছু নিশ্চয়ই পায়। না হলে আজও কেন এই যুগে আজকের এইভাবে এই আজকের দিনে কি করে মানুষ ওখানে গিয়ে এখনো এই বিশ্বাসে থাকে? নিশ্চয়ই পায়। এইটা আমার জেনেছিলাম, যেহেতু এত মানে ডিটেলসটা আমি জানতাম না, যখন জানলাম তখন আমার আপনাদেরকে জানানোর ইচ্ছা ছিল, মানে হলো আর কি। যেহেতু সামনেই শ্রাবণ মাস আসছে, বাবার মাস, সেই কারণে আমি এটা জানিয়ে দিলাম। আমাকে অনেকেই এগুলো বলেছেন যে এই গ্রুপে আমাকে অনেকেই অনেকভাবে জানান, যদি আমি এইভাবে জানতে পারি তাহলে যেন বলি, সেই কারণে আমি এটা প্রথম বললাম। ঠিক আছে, আচ্ছা এবার আমি শুরু করব। কেমন কার লাগলো জানি না। শম্পা মণ্ডল বলছেন বা খুব সুন্দর ঘটনা, জয় বাবা ভোলানাথ, জয় বাবা তারকনাথ। একদম শম্পা মুখার্জি বলছেন সারদা মা ওখানে ঠাকুরের জন্য হত্যা দিয়েছিলেন, একদম হত্যা দিতে গেছিলেন, আমি এটাও শুনেছি। মৌসুমী ভট্টাচার্য বলছেন আমি দেরি করে ফেললাম। না না ঠিক আছে, পরে বাকিটা দেখে নেবেন। আচ্ছা আমি আর দেরি করছি না, আমি পরবর্তী আমি দেখে নেব সবাই কি বলছেন, কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, কারণ আমি জেনেছি, আমার ভালো লেগেছে বলে আপনাদের জানিয়েছি। এবং যেহেতু তারকেশ্বরটা এত একটা মানে জায়গা, এরকম একটা জায়গা, তার এই মানে কিভাবে সূচনা হয়েছিল সেটা জানার আমার খুব ইচ্ছা ছিল, সেটুকু জানতে পারলাম। এবং আমার তো খুব ভালো লাগে। আমি গেছি, আগে অনেকবার গেছি, কিন্তু বহুদিন যাওয়া হয়নি। আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি অবশ্যই আবার একবার যাব। আচ্ছা যাই হোক, এবারে আমি শুরু করছি আসল যে ভৌতিক ঘটনাগুলো সেটাতে। আচ্ছা আমি আজকে যা বলবো বলে রেখেছি অনেকগুলো, তার মধ্যে দুটো তো আছে একদম খুব মানে কারেন্ট ঘটনা, মানে পুরনো নয়, কিন্তু আমি একটা শুরুটাই করব হচ্ছে যিনি আমাকে দিয়েছেন বন্দনাদি, তারটা বলে আমি শুরু করব, কারণ এটা আমি অনেকদিন ধরে আমার কাছে রয়েছে। এটা একটা পুরনো ঘটনা, ঠিক আছে, তাও খুব একটা পুরনো না, কারণ এই বন্দনাদির দিদি যার ঘটনা আমি বলবো, উনি বোলপুরে থাকতেন আর কি। সেই সময় থাকতেন বলতে খুব একটা পুরনো না হলেও দিদি কিন্তু এই বন্দনাদির দিদি মারা গেছেন হয়তো বেশি দিন না, বোধহয় 5-7 বছর মারা গেছেন। মানে দিদি তখন চাকরি জীবনে, উনি স্কুলে চাকরি করতেন, সরকারি চাকরি জীবনের কিন্তু প্রথম দিকটা, মানে এবারে মোটামুটি একটা ক্যালকুলেশন করা যেতে পারে কিরকম মানে হবে। দিদি মারা গেছেন হয়তো 5-7 বছর হবে, তখন তার বয়স হয়তো 80-80 এরকম ছিল, মানে তাও বেশ কিছু বছর আগেই ঘটনাটাই হবে। তখন বন্দনাদির দিদি মানে চাকরির মানে এটা ট্রান্সফার স্কুলে উনি চাকরি করতেন। সেই স্কুলটা বন্দনাদির দিদি কোথাও থাকতেন আমি সেটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, কিন্তু বোলপুরের খুব আশেপাশে কিনা আমি জানি না, কিন্তু বোলপুরে ওনার তখন মানে যে স্কুলে চাকরিটা সেটা বোলপুরে ছিল, বোলপুরে একটা গ্রামে ছিল। এবারে বন্দনাদির আর কি হাজবেন্ড, মানে এই যে সরি বন্দনাদির দিদির হাজবেন্ড, বন্দনাদি আমাকে যেটা বলেছেন, ওনার দিদির হাজবেন্ড কিন্তু থাকতেন তখন কলকাতায়। এবার উনি ওখানে থাকবেন, আর দাদা থাকতেন মানে জামাইবাবু থাকতেন কলকাতায়। এইবারে দিদির
তখন বললেন কিছু তো করার নেই। তখন দিদি একটা মেয়েও আছে, তখন মেয়েটা ছোট, ওটা 7, 8, 10 বছরের মতো তার মেয়েটার বয়স। তা দিদি বললেন ঠিক আছে, কিছু করার নেই। আর দিদি বরাবরই খুব পড়াশোনা এবং চাকরি বাকরি স্কুল, তৎকালীন সময় কিন্তু এরকম যখন সব মহিলাদের মধ্যে এগুলো ছিল না যে বাড়ি চাকরি করব, যাব, বাইরে থাকবো, এরকম ব্যাপারটা ছিল না। কিন্তু ওনার দিদি তখন থেকে ছিল ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব মানে মানে মডার্ন ছিলেন, সেই তৎকালীন সময়ের কথা বলছি, বন্দনাদি আমাকে বলেছেন। তা জানি উনি বললেন ঠিক আছে আমি চলে যাব ওখানে, আমি গিয়ে আমি ওখানে থাকবো, কিচ্ছু হবে না। তা বাড়ির লোকরা সেই সময়কার থেকে বাড়ির লোকরা বলেছিলেন যে তুমি চলে যাবে, একা মহিলা ওখানে থাকবে, তা এটা তো একটা অসুবিধা, কি করে থাকবে। তো উনি বলেন দেখি না, চেষ্টা তো করি, তাহলে চলে আসবো, অসুবিধা কি আছে। তখন নাকি বন্দনাদি জামাইবাবু রাজি হয়েছিল, ঠিক আছে যাও, তোমার যখন মনে হয়েছে চাকরি করছো একটা এরকম ভালো চাকরি, ঠিক আছে যাও। আর বড় নাকি স্কুলটাও ছিল, ঠিক আছে। তখন ওনার বাচ্চা মেয়েটা যেহেতু ছোট, বা ঠিক আছে ওকে আবার এখানে, তখনকার দিনে তো এত ছিল না যে স্কুলে ভর্তি করা বিশাল একটা চাপ, এরকম ছিল না। তো মেয়েকে নিয়ে উনি বলছেন ওখানেই না স্কুলে ভর্তি করিয়ে দেবো, দরকার হয় আমি যে স্কুলে পড়াবো সেই স্কুলেই ভর্তি করিয়ে দেবো। সেইভাবে উনি চলেও এসছেন। এবারে উনি যখন মানে এসেছেন মানে ওনার ওই বোলপুরে, এবার থাকবেন কোথায়, তখন একজন ওনার যে স্কুলে উনি যাবেন সেই স্কুলেরই একজন ভদ্রলোক আর কি, অফিস দেখেন, অফিসিয়াল স্টাফ আর কি, তিনি বলছেন ঠিক আছে দিদি, আপনার জন্য আমি একটা বাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিচ্ছি, একটা ভালো যাতে একটা বাড়ি ভাড়া হয় সেরকম একটা ব্যবস্থা করে দেবো, আপনি জয়েন করতে পারবেন, অসুবিধা নেই, আপনি দেখে যান বাড়িটা এসে। তখন উনি যাননি আর কি ওখানে, মানে জয়েন করবে তার আগের কথা বলছি। তা উনি গেছেন, গিয়ে একটা বাড়ি ওনাকে দেখানো হয়েছে, স্কুল থেকে মোটামুটি খুব দূরে না, মানে রিক্সা করেও যাওয়া যায় বা হাঁটলে একটু দূর, আর রিক্সা করে যাওয়া যাবে। তো উনি বলেন ঠিক আছে ভালোই জায়গা। আর তখনকার দিনে কি হচ্ছিল, এখন যেরকম বোলপুর থেকে, যদিও বোলপুর থেকে অনেকটা ভেতরে ছিল এটা, একদম বোলপুর শহরে নয়। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এখন যেরকম হবে তখন নিশ্চয়ই সেরকম ছিল না, অনেকটা ফাঁকা ফাঁকা ছিল। তা ওনাকে যে বাড়িটা দেখানো হয়েছিল সেই বাড়িটা একটা দোতলা বাড়ি। আর দোতলা বাড়ির একতলাতে মানে যিনি বাড়ি মানে কর্তা বাড়িওয়ালা, তার সঙ্গে কিন্তু এই বন্দনাদির দিদির দেখা সাক্ষাৎ হয়নি। কার সঙ্গে হয়েছিল না, নিচে একজন থাকতেন, মানে ওই বাড়িটার মোটামুটি কেয়ারটেকার বলা যেতে পারে, এরকম একজন, সেই ভদ্রলোক থাকতেন ওখানে। কখনো কখনো তার দেশ থেকে তার মিসেস আসতো, থাকতো, তার ছেলে মেয়ে আসতো থাকতো, আবার তারা চলে গেলে ওই ভদ্রলোক যিনি নিচে থাকতেন সে মানে কেয়ারটেকার ভদ্রলোক, সেই দেখাশোনা করত। আর এই যে যেই ভদ্রলোক নিয়ে গেছিলেন মানে দিদিকে বাড়িটা দেখাবে মানে ভাড়া দেওয়ার জন্য, সে কিন্তু ওই কেয়ারটেকারের সঙ্গেই কথা বলিয়েছিলেন। তা দিদি বলেছিলেন যে বাড়ির মালিক কোথায়, তার সঙ্গে তো কথাবার্তা বললো, বাড়িটা ভাড়া নিচ্ছে। তখন উনি বলছেন না, উনি এখানে থাকেন না, উনি থাকেন কলকাতাতে। তা আপনার সঙ্গে ঠিক আছে পরে কথা বলিয়ে দেবো, কারণ আমার সঙ্গে কথা হয়ে গেছে। এখন তখনকার দিন তো ফোনে এরকম ব্যাপারটা এত ছিল না, ফোন তো ছিল কিন্তু এত ছিল না যে কথায় কথায় ফোনে তো হতে পারে না। বাট ঠিক আছে, ওনার সঙ্গে আমি পরে কথা বলিয়ে দেবো, আমাকে বলা আছে, সব দায়িত্ব দেওয়া আছে, আমি এখানে যা কিছু করব, বাবু কোনো রাগ করবেন না। বলছে ঠিক আছে, বলে আমি খবর টবর তার মানে হচ্ছে চিঠি, আমি চিঠি পাঠিয়ে দেবো, কোন চিন্তা করবেন না, পরে বাবুরা যখন আসবেন তখন আপনার সঙ্গে আলাপ হবে। তা উনি ওপরে দোতলাটা দেখেছেন, দোতলাটা পুরোটাই দেবে ওনাকে বলছে ভাড়া। তা উনি একটা মেয়ে, নিজের মেয়েকে নিয়ে থাকবেন, তা বলছে একা থাকবো, মেয়েটাকে যখন স্কুল বা অন্য সময় দেখাশোনার জন্য লোক দরকার। তখন ওই লোকটাই বলল ঠিক আছে, আপনাকে আমি একজন ভদ্রমহিলা দেখিয়ে দেবো, যে নাকি আপনার বাচ্চাকেও দেখাশোনা করবে, বাড়ি দেখভাল করবে, রান্নাবান্না করবে, সব করবে। তো উনি বলেন ঠিক আছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তখন উনি বাড়িটারি মোটামুটি দেখেছেন, দেখে দোতলাটা খুব ভালো লেগেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘর। এমনকি শুধু ঘর নয়, ঘরের জিনিসপত্রও রাখা আছে, কারণ যার বাড়ি উনি ভাবছেন, মানে বন্দনাদি বলছেন দিদি ভাবতো যে এরকম হয় না যে এই বোলপুর, শান্তিনিকেতন এইসব জায়গায় না তখনকারও ছিল, এখনো আছে, অনেক লোকরা তৎকালীন সময় একটু বড় বড় জমিদার লোকরা কি করতো, জমি জায়গা কিনে বাড়ি করে রাখতো এবং মাঝে মাঝে কলকাতা থেকে ছুটি কাটাতে ওখানে যেত। আর যে সময়টা ওরা যেত না, তখন
কেউ গেলে, বেড়াতে গেলে বা কেউ থাকবে, এরকম ভাড়া দেওয়ার জন্য নিচে এইসব লোক যারা ওদের বাড়ির যারা কেয়ারটেকার তাদেরকে রাখা থাকতো, তারাই দেখতো। তাই এরকমই কোনো একটা ফ্যামিলি হবে, এটাই দিদি ভেবেছিলেন, বন্দনাদির দিদি। যাই হোক, এবারে এই দিদি তখন দেখে ভাবলেন, বাহ, আমার খুব পছন্দ হয়েছে। এমনকি সব থেকে বড় কথা হলো, কোনো ফার্নিচার নিয়ে আনতে হবে না, আপাতত থাকার জন্য কিনতে হবে না, মাটিতে থাকতে হবে না, বেশ খাট টাট আনলা, মানে মানে মোটামুটি একটা মানুষ যেমন বসবাস করে যা যা থাকে সব কিছু আছে। শুধুমাত্র কি করতে হবে, ওই খাবার দাবার কিনতে হবে বা কিছু হয়তো রান্নার জিনিসপত্র কয়েকটা কিনতে হবে, এরকম ব্যাপার। কারণ রান্নার জিনিসপত্রগুলো ছিল না, সেটা সব ওই নিচে ওই যে দেখতো ওই কেয়ারটেকারের কাছে ছিল। তো বলছে, আপনি দিদি তাহলে থাকেন এখানে, তাহলে কিছু রান্নার জিনিসপত্র, উনুন টুনুন এগুলো কিনে নেবেন। তো ঠিক আছে। এবার এরকম সুন্দর একটা ব্যবস্থা তো পাওয়া যায় না সচরাচর, দিদি খুব খুশিও হয়েছেন। এইবার কি হয়েছে, দাদাকে নিয়ে একদিন এসছেন, মানে বন্দনাদির জামাইবাবুকে নিয়ে, মানে এই দিদির হাজবেন্ডকে নিয়ে একদিন এসে যে দেখো, চলো দেখবে, চলো বাড়িটা কেমন, তাহলে সেখানে আমরা থাকবো, তুমিও শুনবে। তো বলবে ঠিক আছে। ভদ্রলোক বললাম না, ভদ্রলোক খুব ভালো, মানে তখনকার দিনের মতন নয় যে না কনজারভেটিভ, যে না আমার স্ত্রী চলে যাবে অন্য জায়গায় আমি থাকবো, এই ব্যাপারটা ছিল না। মানে ওনারা খুব মানে কনজারভেটিভ একেবারেই নয়, এবং খুব উদার মনে, মানে খুব ভালো মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ। আর ঠিক আছে। তখনকার দিনে বলছেন দিদি নাকি ডাবল এমএ ছিল, সেই সময় নাকি, সেই সময়কার কথা বলছি, মানে কতটা দিদি আর কি ভালো, মানে এডুকেটেড ছিলেন। যাই হোক, তখন ওই মানে দিদি জামাইবাবু বলছেন বন্দনাদি, ঠিক আছে আমি যাবো, বলে শনিবার আমি যাবো, ওখানে থাকবো, শনি রবিবার থেকে আবার চলে আসবো, তুমিও ছুটি গরমের ছুটি পুজোর ছুটিতে চলে আসবে কলকাতায়। ঠিক আছে। তা ওনারা যে সময়টায় গেছিলেন সেই সময়টা হচ্ছে শীত, মানে শীত ঠিক নাই, মানে পুজোর আগে আগে, তখন মানে মানে অক্টোবরে যদি পুজো হয় তো এই আগস্ট সেপ্টেম্বর এরকম সময় থেকে উনি ওখানে শিফট করে থাকার, আমার পার্মানেন্টলি থাকবেন বলে স্কুলে জয়েনও করলেন। এইবার মানে সেপ্টেম্বর মাস, আগস্ট সেপ্টেম্বরে গেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভালোভাবে সুন্দরভাবে কাটলো, থাকলো। ওনার একটা মায়াও পড়ে গেছিল বাড়িটার প্রতি, এত সুন্দর বাড়ি। আর তখনকার দিনে তো আরো ফাঁকা জায়গা, আরো ভালো, কলকাতা থেকে, কলকাতা তখন যা ছিল তার থেকেও ওখানটা আরো ওনার ভালো লেগেছে, এত ফাঁকা জায়গা বলে উনি ভীষণ ভালো লাগে, এবং দাদাও গিয়ে থাকতেন ওখানে, খুব ভালো লাগতো। এইবার কি হতো, ওইখানকার দোতলার ঘরে যেখানে উনি শুতেন, যে ঘরটায়, সেই ঘরটায় উনি মেয়েকে নিয়ে শুতেন। পাশের ঘরে শুতো হচ্ছে এই যে ভদ্রমহিলা, এই ভদ্রমহিলা শুতো। কখনো কখনো কি হতো, এই ভদ্রমহিলা সন্ধেবেলার পরে কাজ টাজ করে দিয়ে আবার বাড়িও চলে যেত, কোনো দিন থাকতো, কোনো দিন বাড়ি চলে যেত। বিশেষ যখন দাদা আসতেন, মানে ওই মানে বন্দনাদির জামাইবাবু যখন আসতেন, তখন ওই ভদ্রমহিলা বলতে, তাহলে দিদি আমি বাড়ি চলে যাচ্ছি, দাদা তখন আছেন, আমি আবার কাল সকালে আসবো, এরকম হতো। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো ওই যে বাড়িটা উনি নিয়েছিলেন, ওই বাড়িটার মানে ঘরের পাশে একটা চওড়া বড় বারান্দা ছিল দোতলায়। আর এই বারান্দাটার মধ্যে মানে অনেকগুলো পাখির খাঁচা করা ছিল, মানে খাঁচায় না পাখি রাখা ছিল। আর খাঁচা বলতে ছোট ছোট খাঁচা ঝুলছে ওরকম না, মানে খোপ 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 করে খাঁচা করা, মানে একটা ঘরের মতো, মানে বেশ অনেকগুলো খোপ 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 করে এমন করে সাজানো ছিল। আর অনেক পাখি থাকতো, পাখি বলতে মানে বিভিন্ন, মানে খুব দামি দামি পাখি, মানে বোঝাই যেত যার বাড়ি তিনি যেমন শৌখিন, তার ঘর টর যেমন শৌখিন, বাড়িটাও সুন্দর ছিল, তেমনি তার অনেক দামি দামি পাখি ওই খাঁচায় থাকতো। আর খাঁচার দরজাগুলোকে সুন্দর করে একদম মানে বন্ধ করার ব্যবস্থা থাকতো, খাবার দেওয়ার ব্যবস্থা থাকতো, যে পাখিগুলো পালিয়ে না যায়, এরকম সব ব্যবস্থা থাকতো, মানে খুব সুন্দর করে। মানে বারান্দাতে অনেক পাখি থাকতো, আর অনেকগুলো খাঁচা, প্রায় 10-12টা করে খাঁচা ছিল, একটার পর একটা ঘর ঘর করা। এইবারে যখন এই দিদি বন্দনা দিদি যান, তখন প্রথমেই উনি বলেছিলেন যে আচ্ছা এই পাখিগুলো কেন এখানে, এই পাখিগুলোকে আমি তো বেরিয়ে যাব, চলে যাব, সারাদিন থাকবো না, একে তো আমি দেখতে পারবো না, যত্নও করতে পারবো না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে, যখন আমার ছুটি পড়ে যাবে, পুজোর ছুটি, গ্রীষ্মের ছুটি, আমি তখন তো চলে যাব, কলকাতায় যাব, তখন কিন্তু পাখিগুলো তো মরে যাবে, তা পাখিগুলোকে খেলে আমি তো দেখভাল করতে পারবো না। তা পাখিগুলোকে বেটার হবে যদি আপনারা কোথাও সরিয়ে দেন বা নিচে নিয়ে যান। ওই কেয়ারটেকারই তো মালিক, কেয়ারটেকার কি সব বলেছে, বাড়ির মালিককে তো দেখা সাক্ষাৎ হয়নি ওনার কখনো। তখন ওই ভদ্রলোক বলছে যে না দিদি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, ওটা যেমন আছে থাক, ওটা দেখভালটা আমি করি, ওটা আমি করব।
আমি প্রত্যেক দিন খাবার দিয়ে গুছিয়ে দেবো যখন আপনি থাকবেন। তাছাড়া আপনার তো লোক রাখছেনই, অসুবিধা নেই, তাহলে সে থাকবে বাড়িতে, যদি প্রয়োজন হয় সে আমাকে ডাকবে, আদারওয়াইজ আমি যাব না। আপনি আমাকে বললে তাহলে পরেই আমি কিন্তু ওখানে যাবো, আপনি থাকাকালীনই যাবো খাবার দিয়ে। আর পাখি তো এমন নয় যে অন্য পশু পক্ষীর মতো বারবার খাবার দিতে হয়, ওই একবার দিয়ে জল টল দিয়ে চলে আসবে, আর লাগবে না দিনে একবার করে। দরকার হলে আপনি আমায় ডাকবেন বিকেলবেলা, আমি একবার যাবো, পরিষ্কার টরিষ্কার করে দিয়ে আসবো, এরকম বলেছেন। তো তখন ভদ্রমহিলা বলেছেন, বন্দনা দিদি বলছেন ঠিক আছে, কি একটা তিনি রাজি হচ্ছিলেন না যে আমি ভাড়া থাকবো, আমার পাখি আমার খুব একটা পছন্দ, পাখি পছন্দ কিন্তু এরকম থাকবে বারান্দাটায়, তবু ঠিক আছে। উনি দেখলেন যে এত কিছু যখন সুবিধা আছে তখন একটা অসুবিধাকে মেনে নেওয়াই যায়। উনি তখন কিন্তু এটাকে মেনে নিয়েছেন। মেনে নিয়ে উনি বললেন ঠিক আছে থাক, কি করা যাবে। তারপর দাদা আসেন, দাদাও দেখেছেন, দেখে বলছেন বাহ খুব সুন্দর তো, এত সুন্দর সুন্দর পাখি, মানে কোনোটা কাকাতুয়ার মতো দেখতে, কাকাতুয়া বড় কিন্তু সেটা কাকাতুয়া থেকে ছোট সাইজ। বলছে এত পাখি, নাম না জানা পাখি, মানে টিয়া ময়না এইসব না, অনেক রকম পাখি, মানে বলা যেতে পারে দেশ বিদেশের পাখি ওখানে উনি পুষতেন, মানে যার বাড়ি তিনি পুষতেন এবং ছিল, দেখেছেন। আচ্ছা যাই হোক, ওনারও বাচ্চা মেয়ে ছিল, সেই মেয়েটারও খুব ভালো লেগে গেল, যা হয় আর কি, পাখি দেখলে সবাই ভালোবাসে। ওই বাচ্চা মেয়েটা যখন স্কুল থেকে চলে আসতো বা দিদির আগে একা থাকতো ওই কাজের মেয়ে ভদ্রমহিলার সঙ্গে, ওই নিয়েই কিন্তু ওদেরও জীবনটা সময়টা কেটে যেত। আর মেয়েটিও ভীষণ ভালো লেগে গেছিল পাখিগুলো দেখে, মানে ওনার বাচ্চা মেয়েটার আর কি। এরকম চলতে থাকে। উনি বললাম যে আগস্ট নাগাদ গেছেন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে শীতের বড়দিনের ছুটি পড়েছেন, উনি কলকাতায় এসছেন, যথারীতি চাবি দেওয়া থাকতো, ওই ভদ্রলোক আর ভদ্রমহিলা খুলে পাখিটাকে দেখভাল করত। এইভাবে 3-4 মাস কেটে গেছে। গিয়ে তারপরে এপ্রিল মাস এসছে, মানে তখন গ্রীষ্মকাল, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এপ্রিল মাস, পয়লা বৈশাখের পর। একদিন তখন গরমকাল, এর আগে বিভিন্ন সময় শীতকালে দরজা জানালা পাখিগুলো বাইরে থাকতো, পাখির ব্যবস্থা থাকতো, ওদিকে ঝাঁপ ফেলা থাকতো যাতে ওদের ঠান্ডা ফান্ডা না লাগে শীতকালে, গরমকালে খোলা থাকতো হাওয়া, এরকম। মানে উনি যখন এসেছেন তারপর থেকে বলছি, তখন তার আগে গ্রীষ্মকাল হয়নি, এই ফার্স্ট গ্রীষ্মকালটা উনি পেলেন। এইবারে এপ্রিল মাসের বৈশাখ মাসের পর সেই সময় ছিল, উনি দুপুরবেলা, এই রাত্রিবেলা ঘরে যে ঘরটা ঘুমোচ্ছেন তার পাশেই হচ্ছে ওই বারান্দায় ওটা পাখি খাঁচাগুলো থাকতো। একদিন মানে পূর্ণিমা ছিল সেটা আর কি, মানে পরিষ্কার, বাইরেটা পরিষ্কার ছিল, উনি শুয়ে আছেন, হঠাৎ উনি মেয়ে ঘুমোচ্ছেন, হঠাৎ না ঘুমটা ভেঙে যায়। উনি একটা বাইরে বারান্দায় ভীষণ ঝটপট ঝটপট আওয়াজ পান, মানে পাখিগুলো ঝটপট করলে যেমন হয় না একটা, মানে পাখিরা যদি খাঁচার মধ্যে থেকে অনেকগুলো পাখি ঝটপট ঝটপট করে কিছু একটা দেখে বা ভয় বা যে কোনো কারণেই হোক, সেই শব্দটা হয় ঘরে থেকে। শীতকাল তখন নয়, যদিও গরমকাল, জানলা মানে মাথার দিকে জানলা খোলা, কিন্তু হলে কি হবে, মানে বারান্দার দরজা বন্ধ, তার পাশে ওই পাখিগুলো থাকে, কিন্তু উনি আওয়াজ পাচ্ছেন, ঝটপটা নিয়ে আওয়াজটা। উনি ভাবছেন যে কি হলো, এরকম কেন করছে, তাহলে কি কিছু মানে হয় না ভামটাম বা কিছু কি পড়ছে। উনি উঠে দরজাটা খুলে, খুব সাহসী ছিলেন দিদি, কোনো ভয় না, তাহলে একা থাকতে পারেন না মেয়েকে নিয়ে অত সাহস করে। যাই হোক, উনি দরজাটা খুলে দেখেছেন, তখন ভোর হব দেখছেন না কিছু তো নেই, বাইরে গিয়ে দেখছেন না কোনো ঝাপড়ি আওয়াজও নেই, চুপচাপ। ঠিক আছে, উনি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। তারপরে স্কুলে যাবেন, আবার সকালবেলা উঠে উনি ভুলেও গেছেন ব্যাপারটা। এইরকম 1-2 দিন বাদে উনি এরকম দেখছেন যে একটা, যখনই শুচ্ছেন, রাত্রিবেলা হচ্ছে এটা মাঝে মাঝে, ওরকম খাঁচাটা থেকে না মানে পাখিগুলো ঝটপট 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 করছে, আর তার একটা মানে শব্দ উনি পাচ্ছেন, পেয়ে ওনার ঘুমটা ভেঙে যাচ্ছে। এরকম 2-4 দিন হওয়ার পর উনি, তারপরে শনিবার এসছে একটা, মানে এরকম 2-4 দিন হওয়ার পরে সপ্তাহ শেষে শনিবার এসছে। এবারে ওই শনিবার মাঝে মাঝে কি হতো, মানে ওনার হাজবেন্ড আসতেন, এসে থাকতেন। তাই এরকম একদিন শনিবারে ওনার হাজবেন্ড এসছেন, উনি ওনার হাজবেন্ডকে ঘটনাটা বলেছেন। ওনার হাজবেন্ড একটু ভীতু টাইপের, কিন্তু উনি একদমই নন। এবার যথারীতি রাত্রিবেলা সেদিনকে ঘুমিয়েছেন, উনি ওনার হাজবেন্ড, ওনার মেয়ে খাটে ঘুমোচ্ছেন। ওরকম মানে মাঝরাতটা হয়ে, এটা শেষ রাতে কিন্তু হয়, মানে মাঝরাতে হয় না, একটু মানে 3টে-4টে এরকম সময় কিন্তু হয় ব্যাপারটা, মানে ভোর হব সেই সময়টা, একদম খুব গভীর রাতে কিন্তু হয় না।
তারপরে কিন্তু ওরা ঘুম ভেঙে ওঠার সময় হয়। যাই হোক, এরকম 3:30 4টে ওরকম বাজে, আবার ওরকম যথারীতি ছটপট ছটপট আওয়াজটা পাচ্ছেন। রোজ হয় না, কিন্তু 2-1 দিন অন্তর অন্তর হচ্ছিল। তখন উনি হাজব্যান্ডকে ডেকেছে, দেখো শুনতে পাচ্ছ ওটা? তখন হাজব্যান্ডও উঠে বসেছে, বসে বলছে হ্যাঁ পাচ্ছি তো, দাঁড়াও বলে তখন দুজনে মিলে আস্তে করে দরজাটা খুলেছে। খুলে দেখছে যে কিছু, এতদিন যে দেখতে পারতো কিচ্ছু নেই, নিস্তব্ধ, সেই দিন কিন্তু দেখলো পাখিগুলো কিন্তু সত্যি একটু ঝটপট ঝটপট করছে। মানে কোনো কোনো পাখি একটু থেমে গেছে, কোনো কোনো পাখি তখনও করছে। এবং একটা জিনিস হয় না, পাখিগুলো যে ছটপট করে, ওদের ধুলো, ভেতরে একটু ধুলো, তাদের ছোটো 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 ওই যে লোমগুলো হয়, পাখনাগুলো, এগুলো না একটু উঠছে। ওই ফোর ফোর হব হব, তাতে কিন্তু ওনারা দেখতে পাচ্ছে ব্যাপারটা। তখন উনি ভাবছেন, তখন দাদা মানে ওনার হাজব্যান্ড বলছেন যে নিশ্চয়ই কিছু একটা হয়, কোনো মানে দোতলার ওপরে তো খুব একটা উঁচু না, যেভাবেই হোক হয় কোনো মানুষ আসে যে চুরি করব বা কিছু ভেবে আসে নাকি, অথবা কোনো জন্তু জানোয়ার আসে কি না বোঝা যায় না। তখনকার দিনে তত মানে একটু গ্রাম, গাছপালা ভীষণ ছিল ওখানে, হতে পারে কোনো জন্তু জানোয়ার হয়তো সে ঝাঁপটাপ মারে, তাতে ওরা ভয় পেয়ে এরকম করে, কিছু একটা হচ্ছে একটা ঘটনাটা। তাই এটা নিয়ে তখন সোমবার দিন পরে, শনিবার রোববার হয়ে গেছে, সোমবার ওই যে দাদা চলে যাবেন, কিন্তু কোনো কারণ দাদা বলেন না আমি যাবো না, ঠিক আছে আমি থেকে যাই, দেখি ব্যাপারটা কি হচ্ছে বলে উনি না সেদিন সোমবার আর যাননি। সোমবার, মঙ্গলবার ঘটনাটা হলো না, বুধবার ঘটনাটা হলো না, বৃহস্পতিবার ঘটনাটা হলো না, 4 দিন কেটে গেল, ঘটনাটা হলো না। তখন ওই দাদা ভদ্রলোক বলেন যে তাহলে তো হতে পারে এটা ওই যে ভাবছিলাম কিছু একটা, কিছু হয়েছে, কোনো ঝাপটাপ মেরেছে, কোনো ভাম্পাম হবে বা কিছু একটা, শেয়াল টেয়াল এসেছিল হয়েছে, ঠিক আছে আমি তাহলে চলে যাই, কারণ অনেকদিন আর কদিন থাকবো, ছুটি নিয়ে চলে যাই। তো উনি বলেন ঠিক আছে তুমি চলে যাও। তখন উনি যথারীতি দাদা চলে যান। উনি বৃহস্পতিবার দিন চলে যান, শুক্রবার কিছু হয়নি, শনিবার দিন আবার ওই রকম একটা ঝটপটানি আওয়াজ হয়। আর সেটা কিন্তু ছিল আবার একটা পূর্ণিমা ছিল। আগে একটা প্রথম পূর্ণিমাতে উনি এটা দেখেছেন, তারপরে কিন্তু দিন মানে মাসখানে কেটে যাওয়ার পরে আবার যেদিন এই ঘটনাটা হলো, এই যে একটা আবার একটা বিরাট একটা শব্দ হলো, উনি একা ছিলেন, সেদিন কিন্তু আবার পূর্ণিমা ছিল। উনি কিন্তু ভীষণ মানে সাহসী মানুষ, আমি আগেই বলেছি। উনি সেই দিন কি বলছেন, না আজকে আমি উঠবো না, কারণ উঠলে দেখা যাচ্ছে না, উঠবো না। তারপরের দিন সকালবেলা ওই মহিলাটাকে, আজ তার আগের দিন একটা কথা বলে রাখি, এই ঘটনাটা কিন্তু উনি যখন প্রথম একটা মাস কিন্তু কিছু কাউকে জানাননি যেটা হচ্ছে, 1 মাস বাদে এই যে বললাম ঘটনাটা দাদা চলে যাওয়ার পর হলো, উনি নিচে কেয়ারটেকার জেনেছিলেন, তাকে ডেকে বললেন আচ্ছা শোনো, এই যে পাখিগুলো আছে, তোমার কি এই পাশে যে গাছটালা গাছগুলো আছে, এখান থেকে কোনো কিছু আসতে পারে, শেয়াল বা কিছু আসে যে পাখিগুলোকে খেতে বা কিছু করতে? বলছে কেন বলুন তো? ওই কেয়ারটেকার বলেছে। বলছে না, এরা মাঝে মাঝে কিন্তু আমি এরকম একটা ঝটপটানির শব্দ পাই, কিন্তু বাইরে গেলে দেখি কিছু নেই। একদিন কিন্তু আমি এরকম দেখেছি পাখিগুলো ঝটপট করে থেমে গেছে, কিন্তু লোম টোমগুলো মানে ওর পাখনাগুলো উঠছিল। তুমি একটু দেখো ব্যাপারটা, আর না হলে ওপাশটা দিয়ে একটা কিছু ব্যবস্থা করো, ঘিরে দিও বা কিছু করো, পাখিগুলো কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা আসে, নাহলে পাখিগুলো এরকম কেন করে? পাখিগুলো এত ভালো পাখি, যদি মরে টরে যায়। দেখছি এই ব্যাপারটা বলার পরে নিচে ভদ্রলোক, ও কিন্তু কোনো রিপার্কেশন নেই যে ও তাই আচ্ছা ঠিক আছে এরকম হয়েছে, একটা মানুষ এরকম করে, ওর কোনো রিপার্কেশন নেই। ও বলল ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দেখে দেবো, মানে উনি ভীষণ ক্যাজুয়ালি ব্যাপারটা নিলেন। তখন উনিও গা করেননি, ও ঠিক আছে, উনিও তাই বলেছি, ও বলেছে আচ্ছা ঠিক আছে দেখে নেবো, এরকম ব্যাপার। যাই হোক, এই ঘটনার তখন ওই পূর্ণিমার সময়টাই চলছিল। এই ঘটনার 1-2 দিন পরেও কিন্তু এরকম উনি শব্দটা পেয়েছেন, পেয়ে উনি ওনার যে কাজের মহিলা তাকেও ঘটনাটা কিন্তু বলেছেন একদিনকে। ওই মহিলাটাও কিন্তু ব্যাপারটা নিয়ে সেরকম কোনো গা করলো না, না বৌদি তুমি আর বেরিয়েও না, পাচ্ছ ঠিক আছে থাক, ঘুমিয়ে পড়ো না, অসুবিধা কি আছে, কিছু হবে না। বলছি তা যদি মরে যায়, যদি কি মেরে ফেলে, এত ভালো ভালো দামি দামি পাখিগুলো, এত সুন্দর জীবগুলো নষ্ট হবে, মরে যাবে, কি ভালো তুই বুঝতে পারছিস না, বলে ওই মহিলাটাকে এই ভদ্রমহিলা বলেছেন বা দিদি, বন্দনা দিদি বলেছেন। সেও দেখছি ভীষণ ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছে। তখন উনি বলছেন দাঁড়াও ব্যাপারটাকে আমাকেই দেখতে হবে, রহস্যটা কি বলে একদিন উনি এরকম ওই সপ্তাহ মানে ওই 15 দিনের মধ্যে বলছি, যতক্ষণ আলোটা কিন্তু ভালো ছিল, পূর্ণিমা আলোটা বলছি, কিন্তু ওই বৈশাখ মাসে, গ্রীষ্মকাল, এপ্রিল মাস তখন ছিল, মে মাস তখন পড়েছে কি এপ্রিল মাস থেকে, মানে মোট কথা বৈশাখ মাস ছিল, গ্রীষ্মকাল। এইবারে
যেদিন আর একদিন এই ঘটনাটা উনি মানে এরকম মানে হচ্ছে বা হবে 2-1 দিন দেখেছেন, উনি কি করেছেন সেই রাত্রে না সতর্ক হয়ে দরজাটাকে উনি মানে আলতো করে ভিজিয়ে রেখেছিলেন, যে আমি যখন রোজের আওয়াজটা পেয়ে দরজাটা কট করে খুলে যাই তো সেটা আমি করব না, আমি দরজাটাকে ভিজিয়ে রাখবো। আর যখনই আওয়াজটা পাবো আমি আস্তে করে মানে এমনই ফাঁক করে রাখবো, সেই ফাঁকটা দিয়ে আমি দেখবো যাতে কোনো শব্দ না হয়, কারণ আমরা শব্দ পেয়ে হতে পারে, শব্দটা পেয়ে জন্তু জানোয়ার যেই আসে না কেন পালিয়ে যেতে পারে। যদি কোনো মানুষ আসে কোনো চুরি বা কিছু করব অসৎ উদ্দেশ্যে, সেও চলে যেতে পারে। সেই জন্য উনি সতর্ক হয়ে, যেহেতু আগে কদিন এই আওয়াজটা হচ্ছে ঝটপটানিটা, উনি দরজাটা খানিকটা ফাঁক করে মানে এমনভাবে রেখেছিলেন দরজাটা ফাঁকও থাকবে, আওয়াজ হলে উনি না খুলে দেখতে পান, এইভাবে উনি রেখেছিলেন। ঘর অন্ধকার করে উনি ঘুমাচ্ছেন। আর যদি না আওয়াজ হলো তো হলো না, ঠিক আছে ঘুমিয়ে যাবেন। যথারীতি সেই দিনও ওই পূর্ণিমার সময়টা, ওই 15 আলোর মধ্যে যখন ছিল সেই সময় কি ওই রাত্রেও উনি দেখছেন ওনার বাচ্চা মেয়েটি ঘুমোচ্ছে, ওরকম খুব মানে ঝটপটানি আওয়াজ হচ্ছে, কিন্তু কোনো পাখিগুলো শব্দ করছে না, কিচিরমিচির কিন্তু করছে না, ঝটপট আওয়াজটা হচ্ছে। ও তার আগে একটা কথা বলে রাখি, উনি যখন 2 দিন উনি লক্ষ্য করেছেন, যখন সকালে গিয়ে উনি দেখতে গেছেন যে ওই পাখিগুলোর কি অবস্থা, কিছু এরকম মানে কেউ এসছিল কিনা, কোনো কিছু জন্তু জানোয়ার মানে কিছু পড়েছে কিনা বা কিছু হয়েছে কিনা, দেখেছে একটা পাখি আর যেটা বললাম না কাকাতুয়া টাইপের দেখতে ছিল, কিন্তু ফর্সা সাদা পাখিগুলো কিন্তু একটু ছোট, মানে কাকাতুয়া যত বড় হয় তত বড় না, তাতে একটু ছোট সাইজের একটা পাখি ছিল, ভীষণ সুন্দর, মানে একদম অ্যাজ ইট ইজ কাকাতুয়াই বলা যেতে পারে, খুব কস্টলি একটা কোনো পাখি ছিল ওটা। সেই পাখিটা যেখানে ছিল তার যে দরজাটা কিন্তু ফাঁক করা, বা দরজা বলতে ওগুলো কিন্তু এমনভাবেই বানানো ছিল, খাঁচাগুলো বললাম না যে খুব সুন্দর তৈরি করা খাঁচা, ছোট ছোট ঝোলানো খাঁচা কিন্তু নয়, একদম কাঠের বিট দেওয়া পুরো খাঁচাগুলো, দরজাগুলোকে পুরো সরানো যায়, বন্ধ করা যায়, কবজা আছে এরকম আর কি, মানুষের হাত ঢোকানো যাবে, খাবার ঢোকানো যাবে, এরকম বড় বড় জায়গা। বলছেন উনি, ওই দিদি আমি 2 দিন লক্ষ্য করেছিলাম, পরে উনি মনে করেছেন ওই দরজাটা না খোলা। তখন দিদি বলছেন পাখির খাঁচার দরজা যদি একটু ফাঁক থাকে পাখি কিন্তু পোষ মানে না, এটা সবসময় আমরা জানি, পাখি পালিয়ে যাবেই, সুযোগ পেলেই পাখি পালিয়ে যায়। সেক্ষেত্রে এই পাখিটারও কিন্তু সেম হয়েছিল, যে পালানো উচিত ছিল, যেহেতু পাখিটা মানে এমন সাইজ পাখি, ওই যে দরজার খাঁচাটা যতটা বড়, ইজিলি ও কিন্তু বেরিয়ে যেতে পারে। সেই পাখিটা কিন্তু এবং দাঁড় করা ছিল, বা দাঁড় হয় না মানে ওই মানে কি বলবো ওই যে দোলনা টাইপের, তারপর বসে বসে দোলে পাখিগুলো ওরকমও করা ছিল, কিন্তু পাখিটা বেরিয়ে যায়নি। উনি কিন্তু আরেকদিন ওই রকম ওই সময়কে, তখন দাদাও ছিলেন, ওনার হাজবেন্ড ছিলেন, তখনও কিন্তু উনি নাকি দেখেছিলেন যে দরজাটা ওই পাখিটার পার্টিকুলার ওই পাখিটার দরজাটা কিন্তু সরানো, কিন্তু পাখিটা যথারীতি ভেতরে আছে, পাখিটা কিন্তু বেরিয়ে যায়নি, মানে পালিয়ে যায়নি। তা উনি একদিন ওনার হাজবেন্ডকেও নাকি বলেছিলেন, দেখো কিভাবে সরিয়ে রেখেছে, আমার মনে হয় নিচে যে যে কেয়ারটেকার থাকে ও মনে হয় খাবার দিতে এসে দেখো বন্ধ করেনি, ভাগ্য ভালো পালিয়ে যায়নি, নালে পালিয়ে গেলে ধরাই যেত না, কারণ যে ওইখান থেকে খাঁচা থেকে পালালে তো মানে গ্রিল দেওয়া আছে, যে কোনো সময় ওখান থেকে পালিয়ে যেতে পারে বারান্দার দিকে, সেখান থেকে তো আর পাখি পালাবার তো কোনো অসুবিধা নেই, আর তাহলে কি করে পাওয়া যেত না। তখন উনি নাকি বলেছেন, উনি নাকি 2 দিন নিচেও বলেছেন, দেখো তুমি যখন খাবার টাবার দেবে, পরিষ্কার করবে, নিচে ওই নোংরা করে পাখিরা সেগুলো পরিষ্কার করবে, তুমি কিন্তু ভালো করে দরজাগুলো বন্ধ করে আসবে। তো ও নাকি বলেছে হ্যাঁ আমি তো বন্ধ করেই আসি। বলছে না আমি 2 দিন দেখেছি পাখির দরজা খোলা ছিল, বিশেষত একটা পাখির কথা বলেছে, ওই পাখিটা, এটা কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, এটা কিন্তু ঘটেছিল। যথারীতি যখন সেই দিন, যেটা লাস্ট যেতে বললাম, যে উনি ওই দরজাটা ফাঁক করে রেখেছিলেন, যদি শব্দ হয় উনি দেখবেন। তো উনি ভীষণ সতর্কই ছিলেন, কারণ ওই দাদা চলে যাওয়ার পর থেকে, মানে ওনার হাজবেন্ড চলে যাওয়ার পর থেকে কিন্তু 1-2 দিন বাদে কিন্তু ওই শব্দটা উনি পেয়েছেন। সেই দিনকে উনি সজাগ হয়েছিলেন যে শব্দটা পেলে আমি কিন্তু দেখব। উনি বলছেন ঠিক মানে বন্দনা দিয়ে আমাকে জানালেন যে ঠিক নাকি ওই এই ঘটনাটা ঘটতো কিন্তু 3টে থেকে 4টের মধ্যে, মানে শেষ রাতে ভোরবেলার দিকে, ঠিক 3টে থেকে 4টের মধ্যে ওই শব্দটা আবার হয়েছে, ঝপঝপ ঝপঝপ করে পাখিগুলো নড়ছে। উনি আস্তে করে খাট থেকে নেবে, ওই দরজাতে একটুখানি ফাঁক আছে, ওই ফাঁকটা গিয়ে উনি উঁকি মেরেছেন। উঁকি মেরে উনি দেখছেন যে
তখন যেহেতু ভোর হব হব আর পূর্ণিমার সময়টা থাকে, ওই সময়টা আমি যেটা আগেই বললাম, ওই টাইমটা কিন্তু পূর্ণিমার সময় থাকে, অমাবস্যা কিন্তু নয়। সেই সময় যে ওই বাইরের আলো ভোর হব হব, আর শীতকাল নয় গরমকাল, একটু তাড়াতাড়ি ভোর হয়, উনি পরিষ্কার ওই আলো আলো ভাব, আধা আলো আধা অন্ধকারে দেখতে পাচ্ছেন ওই যে পাখিটার কথা বলছিলেন, খাঁচাটা খোলা ছিল দুদিন, সেইখানে পিছন ফিরে উনি পিছন দেখতে পাচ্ছেন কোন একটি বাচ্চা মেয়ে, মানে 8-10 বছর ওনার মেয়ের বয়সী হবে, একটা বাচ্চা মেয়ে নিচু হয়ে ওই খাঁচাটার মধ্যে মুখটা প্রায় লাগিয়ে ঢুকিয়ে দিয়ে কিছু একটা করছে। পিছন দেখতে পেয়েছে কিন্তু সামনে না, মানে একটা পুরো উনি বুঝতে পারছেন একটা বাচ্চা কিন্তু মেয়ে বোঝা যাচ্ছে, একটা ছোট্ট মেয়ে ওই আধা অন্ধকার আধা আলোতে। উনি বলছেন আমি তো মানে ভীষণ অবাক, ভয় পেয়ে গেছি যে ওখানে কি করে একটা বাচ্চা মেয়ে এলো। যদিও ওটা হচ্ছে গ্রিল পুরোটা দেওয়া না, মানে খাঁচাগুলো রাখা কিন্তু আধা গ্রিল দেওয়া, ওপরটা খোলা, কিন্তু সেখান থেকে একটা দোতলার ওপরে কোনো বাচ্চা মেয়ে একতলা থেকে তো ওঠা কখনোই সম্ভব নয়। উনি বলছে আমার না খুব আশ্চর্য লাগলো যে বাচ্চা মেয়েটা এলো কোথা থেকে, আর ওই বাচ্চাই মেয়ে, আমি পিছন থেকে কিন্তু দেখলাম মনে হলো একটা বাচ্চা মেয়ে, আমার খুব মনে হলো একটা বাচ্চা মেয়ে, আর ওইখানটাতে উঁচু মানে মানে নিচু হয়ে কিছু একটা করছে ওই খাঁচাটার সামনে। ও কিন্তু পিছন ফিরে দেখে উনি যে ওই ফাঁক দিয়ে যে মানে দিদি দেখছেন। উনি না প্রচণ্ড ঘাবড়ে গেছেন, বুঝছেন, ওই গরমে দেখে আমার না হাত পাগুলো কিন্তু অবশ হয়ে গেছে বলে উনি তখন দৌড়ে গেছে পাশের ঘরে ওই ভদ্রমহিলাকে ডাকতে, ওকে দেখাবে বলে। ভদ্রমহিলাকে ডেকে, ও তো ঘুমচোখ করে ঘুমোচ্ছে, ঘুমচোখ করে চোখ কচলে কচলে সেই পিছনে আস্তে আস্তে দিদি ডেকে, দিদি দৌড়ে আগে এসছেন, এসে দরজাটাকে আস্তে করে ফাঁক করতে গেছে, করেছে, সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে উনি দেখলেন যে মনে হলো ওনার যেন যে দেখছিল ওই বাচ্চাটা সে ওপর থেকে ঝাঁপ মারলো, একদম ওই যে বিটটা ছিল মানে বারান্দার বিটটা রেলিং, সেখান থেকে ঝাঁপ মারলো। যে সাইডে মানে খাঁচাগুলো আছে সেদিকে না, মানে অপোজিট দিকে, মানে যেদিকে রাস্তা আর কি, ওখানে ঝাঁপটা মারলো। উনি তো প্রচন্ড ভয় পেয়েছে যে কে বাচ্চাটা উঠলো আর কেই বা ঝাঁপ মারলো, কি হবে, সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা এসে গেছে, দেখো দেখো কি অবস্থা, এক্ষুনি একটা বাচ্চা মেয়ে এখানে ছিল, সে কিন্তু ঝাঁপ মারলো এখান থেকে, আর আমি দেখেছি ওই দরজাটার খাঁচাটা খোলা ছিল, দেখো এখনো কিন্তু আজও খাঁচাটা খোলা, যেরকম আগে দুদিন বলেছিলাম আজকেও খাঁচাটা খোলা আছে। তখন তো ভদ্রমহিলা চুপ করে আছে, ভদ্রমহিলা কোনো কথাই বলেনি। তুমি দেখছো, বুঝতে পারছো বলে ঘরের সব লাইট টাইট জ্বালিয়ে, একদম বারান্দার লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে। তখন ভোর এই করতে করতে ভোর হবো, সূর্যটাও পরিষ্কার উঠে গেছে, বারান্দাটা পরিষ্কার। তখন উনি বলছে তুমি দেখো নিচে চলো, কেউ একটা ঝাঁপ কিন্তু মেরেছে, আমি দেখেছি একটা বাচ্চা মেয়ে আমার মনে হচ্ছে ঝাঁপ মারলো, তুমি শিখে নিচে চলো। তা ভদ্রমহিলা বলছে তুমি ছাড়ো না দিদি, কেন এরকম করছো, এখন সকাল হোক তখন আমরা যাবো, ছেড়ে দাও। বলছে না তুমি নিচে চলো শিগগিরই, ওকে ডাকো, মানে কেয়ারটেকার কথা, ওকে ডাকো, ও দরজা খুলুক, আমি দেখবো কি হয়েছে নিচে। তখন ও নিচে গেছে দৌড়ে, ওপর থেকে দেখতে পাচ্ছে না ওইভাবে, নিচে গেছে, নিচে গিয়ে ওই ভদ্রমহিলাটাকে নিয়ে, বলছে ভদ্রমহিলা পুরো নিষ্প্রিয়, মানে সে তার কোনো কিছু হেরদোল নেই যে হ্যাঁ এরকম একটা সমস্যা হয়েছে সত্যি তো তাই দেখি, কিচ্ছু বলছে না সে নিচে গিয়ে ওকে ডেকেছে। তখন বলছে কি হয়েছে দিদি, তখন বলছে এরকম এরকম ঘটনা, তুমি দরজা খোলা আগে দেখো তো বাইরে কেউ পড়ে গেছে কিনা, এরকম একটা ব্যাপার। তখন বলছি না কেউ পড়েনি, কে পড়েছে, কি করে আপনার ওখানে কেউ বাচ্চা উঠবে। বলছি এরকম আমি দেখেছি, কদিন ধরে আমি এটা দেখি, তোমাকে বলতে বিশ্বাস করছো না, আজ কিন্তু আমি নিজে দেখেছি এই ঘটনাটা। তখন ও বলছে যা দেখেছেন আপনি ভুলে যান, কিচ্ছু দেখেননি, আপনার চোখের ভুল হয়েছে। উনি কিছুতেই মানবেন না, উনি বলছে আমার চোখের ভুল নয়, এটা আমি প্রত্যেক দিন অনেক দিন লক্ষ্য করেছি, তোমার দাদাকেও আমি শুনিয়েছি এই ঝটপট ব্যাপারটা হয়, পাখিগুলো নড়ে, কিন্তু আজকে আমি দেখলাম ঘটনাটা কি হতে চলেছে, কি হয়েছে, তুমি আমাকে বলো, আগে দরজা খুলে আমি দেখবো। তা কোনো কথা না শোনাতে দরজা খুলেছে। এমন সময় ভোরও হয়ে গেছে, আস্তে আস্তে একটু আলো ফুটেছে, গরমকাল তাড়াতাড়ি আলো হয়ে যায়। দেখছি যেখান থেকে মানে বারান্দার সামনে যেখানে পড়লে বাচ্চারা পড়তো, সেখানটা দেখছি কেউ নেই, পরিষ্কার। দেখলেন তো কেউ আছে, আমি বললাম, বলছে না কেউ তো নেই, কিন্তু তাহলে কি হলো, ব্যাপারটা কি, আমি কি ভুল দেখেছি, এটা হতে পারে না, অসম্ভব ব্যাপার। তখন মানে ওই লোকটা বলছে, মানে নিচের লোকটা বলছে যে আপনি কিছু ভুল দেখেছেন কিনা জানি না, তবে এটা কোনো নয়, এটা পুরো মানে এটা সত্যি নয়, আপনি যা দেখেছেন কি দেখেছেন জানি, তবে সত্যি নয়। এই বলে উনি তখন বলছে আপনি ওপরে যান, আপনি ওপরে গিয়ে আবার শুয়ে পড়ুন বা ওপরে যান, আর এটা নিয়ে আলোচনা করবেন না।
তা কেউ পাত্তা দিল না দেখে উনি ওপরে চলে এসেছেন। উনি ওপরে এসে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছেন বলা যায়। কোনোদিন দিদি ভয় পায় না। বন্দনাদি বলছে আমার দিদি কোনোদিন ভয় পেতেন না, কিন্তু সেই দিন দিদি নাকি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন। গিয়ে ওপরে গিয়ে উনি নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। মানে এই একটা টেনশানে এতক্ষণ ধরে এই ঘটনাটা ঘটার পর ওপরে এসে ঘরের মধ্যে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন একদম। তারপর তো ওই যে ভদ্রমহিলা ছিলেন জল টল দিয়ে, তারপরে ওনার বাচ্চা উঠে মা মা করে ডেকে ডেকে অনেকক্ষণ পরে ওনার জ্ঞান ট্যান এসছে। তারপরে উনি দুদিন ধরে খুব অসুস্থ ছিলেন, ডাক্তার ফাক্তার দেখিয়েছেন, দেখিয়ে ওনার হাজব্যান্ডকে পরে খবর দেওয়া হয়েছে। তিনি দুদিন বাদে উনি এসছেন। এসে তখন ওনার হাজব্যান্ড স্কুলে গেছেন, ওনারা দুজন মিলে গিয়ে এই ঘটনাটা স্কুলে পড়েছে যে দেখুন এরম এরম ঘটনা, আমি এরকম এরকম দেখেছি, আমার কিন্তু খুব ভালো লাগেনি ব্যাপারটা, এটা কি না জানতে পারলে আমার কিন্তু শান্তি হচ্ছে না। আমি বলছি আপনি কি আর শুনেছেন? বলছে না আমি আর শুনিনি। ওই ঘটনাটা ঘটার পরে তারপরে কি হয়েছে, এই অজ্ঞান টজ্ঞানের দুদিন বাদে একটা অমাবস্যার আবার মানে এসে গেছে আর কি। তখন কিন্তু আর সবাই মিলে কিন্তু ঘরে দাদাও ছিলেন, মানে ওনার হাজব্যান্ড ছিলেন, আর কিন্তু কিচ্ছু ঘটনাটা ঘটেনি। তারপরে উনি বলছেন না, আমাকে স্কুলে উনি বলেছেন যে আমি যদি ঘটনাটা না জানতে পারি কেন হলো কি হলো ব্যাপারটা, আমি আর থাকবো না এখানে। তখন ওনারা স্কুলের কর্তৃপক্ষ আরও সবাই মিলে এসে নিচের যে কেয়ারটেকার তাকে এসে ধরেছে, তুমি বলো, তুমি তো এখানে থাকো, তুমি বলো এটা কী হতে পারে, কি হয়েছিল, নালে উনি থাকবেন না, উনি বাড়ি ছেড়ে দেবেন। তখন উনি বলছেন নিজের কেয়ারটেকার ভদ্রলোকটা যে আপনারা জানলে ভয় পাবেন, আপনাদের কিছু বলিনি। এই বাড়িতে যিনি থাকতেন, আপনি যার ঘরে আছেন, তিনি কলকাতায় থাকেন, আপনাকে তো বললাম। উনি মানে আজ বছর 5 হলো এখান থেকে চলে গেছেন। কারণ প্রায় বছর 5 মানে বছর 5 হলো উনি চলে গেছেন, তার 1 বছর 1.5 বছর আগেকার ঘটনা হচ্ছে। একটা এরকম মানে গ্রীষ্মকালের একটা পূর্ণিমার দিনে ওই বাচ্চা, ওই বাড়ির যে একটা মানে যে বাড়ির যার বাড়ি ছিল তার একটা বাচ্চা মেয়ে ছিল। সেই মেয়েটি ওই পাখিটাকে ভীষণ ভালোবাসত। তার পাখির শখ এত ছিল বলেই ওই তার বাবা মানে ভদ্রলোক এই মানে এত পাখি পুষেছিলেন এবং এত পাখিকে দেখভাল করার জন্য এই ভদ্রলোককে রেখেছিলেন। মানে এই যে এখন কেয়ারটেকার আছেন ওনাকেই রেখেছিলেন। রেখে আরও পাখি রেখে আরও তখন নাকি আরও অনেক পাখি ছিল, আস্তে আস্তে মনে টরে গিয়ে এখন এই দাঁড়িয়েছে। আর ওই মেয়েটির নাকি প্রাণ ছিল পাখিগুলো। একদিন ওইখানে পাখিকে দেখতে গিয়ে খাঁচায় পা দিয়ে দিয়ে উঠে ওই যে মানে বারান্দার যে রেলিংয়ের ভিতটাতে পা দিয়ে ও টাল সামলাতে না পেরে পড়ে যায়। ছোট বাচ্চা মেয়ে ওই দোতলা থেকে পড়ে গিয়ে ওর মাথায় হ্যামারেজ হয়, তারপরে ও মারা যায়। ওই মারা যাওয়ার পর থেকেই এই বাড়িতে নাকি সেই সময় তৎকালীন সময় নাকি হতো কি সব সময় ওর মা বাবা দেখতো ঘরের মধ্যে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে ওই পাখিদের কাছে, মানে দিনে রাতে যখন তখন নাকি পাখিদের কাছে এরকম মানে ঝপ 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 পাখিগুলো করতো। মানে ওনারা বুঝতে পারতেন কেউ একটা ওখানে আসছে। তবে পাখিরা কি ভীষণ ভীতু প্রকৃতির হয়, পাখির সামনে যদি কেউ আসে তাহলে কিন্তু ভয়ে ওরা ডানা ঝাপড়ে ঝাপড়ি করতে থাকে ওরা। কিন্তু সেই ব্যাপারটাই হতো বলেই হয়তো পাখিগুলো ওরকম করতো সেই সময়। এটা কিন্তু ওই যে বাচ্চাটি মারা গেছিল তার বাবা মারা বুঝতে পারতো। আর আস্তে আস্তে এই ঘটনাটা বাড়তে মানে বেড়ে গেছিল আর কি। যখন মারা যাওয়ার 1-2 বছর নাকি খুব বেড়ে গেছিল। তারপর অনেকের কথা মতো নাকি ওর গয়ায় গিয়ে যেহেতু খুব বাচ্চা মেয়ে তো ওর গয়ায় গিয়ে পিণ্ডদান এবং ওর যা যা করণীয় সব কিছু করা হয়েছিল। করার পর আস্তে আস্তে ওই যে ওর যে মানে ওখানে ঘরের মধ্যে যে ওই একটা মানে তার যে অস্তিত্বটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু কমলে কি হবে, যার বাবা মা সে তো আর এখানে ওকে ভুলে থাকতে পারতো না। মনে হতো বাড়ির সব জায়গায় ওই পাখিগুলোকে দেখলে মনে হতো যেন ও বাচ্চারা যেন ওখানে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য ওনারা কিন্তু এই বাড়িটা বিক্রিও করলেন না। আর সব থেকে বড় কথা নাকি বিক্রি করার চেষ্টাও করেছিলেন, কোনো না কোনো কারণে কোনো না কোনোভাবে নাকি বাড়িটাকে বিক্রি করতে উনি পারেননি। তার ফলে উনি মনে করেছেন, ওনার ধারণা ছিল যে ওনার মেয়েই হয়তো কোনো কারণে এই বাড়িটাকে বিক্রি করতে দিচ্ছে না। সেই জন্য উনি ভেবেছিলেন যে ঠিক আছে থাক, এই যে বাড়িটা যেমন আছে তেমন থাক, ওর যতদিন ইচ্ছা ততদিন ও এখানে থাক,
আর ওই বাড়িটা দেখভালের জন্য এই কেয়ারটেকারকে রেখে গেছিলেন। আর ওনাকে বলা আছে, তোমার যদি মনে হয় কেউ কোনো এখানে বেড়াতে আসবে, তখন এখানে তো বেড়াতে সবসময়ই তো আসার জায়গা এটা ছিল এই বোলপুরটা, কেউ আসবে থাকবে তাকে থাকতে দিও, যদি কেউ ভাড়া নিতে চায় তাকে ভাড়া দিও, কিন্তু এই বাড়ি বিক্রি আমি আর কখনো করবো না। সেই কারণেই উনি এখানে আসেনও না। এই যে আপনাকে ভাড়াটা দিয়েছিলাম, আমি খবর পাঠিয়ে দিয়েছিলাম ওখানে, আপনার ভাড়ার টাকা কিন্তু আমি সময় মতো পৌঁছে দিই, আমাকে যা দেওয়ার ওনারা দেন টাকা, কিন্তু আমি কিন্তু পৌঁছে দিই। কিন্তু আপনি এতদিন তখন উনি প্রশ্ন করেছেন বন্দনা দিদি, কই আমি তো এত মাস দিয়ে, প্রায় আমি আগস্ট মাসে এসেছি, আগস্ট সেপ্টেম্বরে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, প্রায় 7 মাস হয়েছে, কই এই সময় এত মাস তো আমি কিচ্ছু পেলাম না, হঠাৎ আমার এপ্রিল মাসে এই সময়টা কেন হলো? তখন জানতে পারা গেল যে ওই মেয়েটি এই বৈশাখ মাসের কোনো এক পূর্ণিমার রাতে এরকমভাবে পড়ে ওর মৃত্যু হয়েছিল। আর সব থেকে বড় কথা হলো, এই প্রতি বছর নাকি এই বৈশাখ মাসটাতেই ও এরকম মানে ভীষণভাবে ওর অস্তিত্ব নাকি জানা যায় ওই পাখির খাঁচাগুলোর কাছে। ও কিন্তু আর কোথাও ওর যে ওই যে মানে যেখানে গয়ায় পিণ্ডদান করে যা যা করণীয় করেছিলেন বাবারা, তারপর থেকে কিন্তু ও ঘরের কোনো জায়গায় ও বিরক্ত করে না, বা ওর আত্মা হোক বা যাই হোক ওর অস্তিত্ব কেউ বুঝতে পারে না। ইভেন যে নিচে ভদ্রলোক থাকেন তিনিও কিন্তু বুঝতে পারেন না। তিনি বলেন আমার কোনো, কিন্তু এই বৈশাখ মাসটা এলেই কিন্তু নাকি এই জিনিসটা হয়, যখন কোনো ভাড়া থাকে না সেটাও নাকি উনি জানেন। উনি বলেন যে আমি তো ওপরে থাকি না, কিন্তু আমি জানি প্রতি বছর এই সময়টায় হয়, যখন আমি গিয়ে সকালবেলা পরিষ্কার করতে যাই ওই খাঁচা টাচা, তখন কখনো খাঁচার দরজা খোলা থাকে, কখনো দেখি যে কোনো মানে মনে হয় যে পাখিগুলোকে কেউ জলের বাটিটা সরিয়ে দিয়েছে বা খাবারের বাটিটা সরিয়ে দিয়েছে, আমি যেখানে রেখে এসেছিলাম তার থেকে আরেক জায়গায় সরানো রয়েছে। এটা কেউ করতে পারে না, পাখি তো আর বাটিকে টেনে টেনে নিয়ে আসতে পারে না। যে যে জায়গাগুলো বড় বড় যে সমস্ত সুন্দর ফিক্সড করা বাটিগুলো থাকে, সেই খাঁচাটা তো অন্যরকম খাঁচা, যেটা হতে পারে না, তাহলে কি করে হয়? তার মানে এই বৈশাখ মাসটাই নাকি ওর যেহেতু আত্মাটা ফিরে ফিরে আসে, এটা ওনাদের ধারণা। কিন্তু সে কারোর ক্ষতি করে না, শুধু ওই মানে ওর জগৎটা হচ্ছে ওই পাখির জায়গাটা, ওই জায়গাটা। এই জন্যই এই পাখিগুলোকে নাকি ভীষণভাবে যত্ন করে এই কেয়ারটেকারকে দিয়ে রাখতে দেওয়া হয়েছিল, ওর বাবা মা নাকি রাখতে দিয়েছিল। সেই জন্য দিদি যখন বলেছিলেন পাখিগুলো সরাতে, তখন ওরা নাকি পাখি কিছুতেই সরাতে রাজি হয়নি। যাই হোক, দিদি এই খবরটা যখন জানতে পারলেন এই সমস্ত ব্যাপারটা, তাকে বলা হয়েছিল যে আপনি থাকুন, আপনার কোনো চিন্তা নেই, শুধু বৈশাখ মাসটুকু আর আপনি ওরকম ঝাপড়াঝাপড়ি হলে আপনি বাইরে যাবেন না, আপনার কোনো চিন্তা নেই, কিন্তু কোনো কিছু ডিস্টার্ব করবে না, আপনি ঘরে থাকুন, আর এই বৈশাখ মাস হয়ে গেলেই আর দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু এই ধরনের ঘটনা জেনে দিদি যতই সাহসী হোক না কেন, উনি নিজের ছোট্ট বাচ্চাটাও ওরকমই বয়স ছিল 8-10 বছর, তাকে নিয়ে থাকতে রাজি হননি। উনি বললেন না, আমি এই বাড়িতে আর থাকবো না। কারণ কি, আমার ছোট শিশু আছে একটা, আজকে সে ওইখানে পাখির মোহে পাখির কাছে থাকছে, কখন সে আবার আমার বাচ্চাটার প্রতি একটা কিছু নজর পড়বে বা কিছু হবে, আমার বাচ্চাটা ভয় পাবে, আমি এখানে থাকবো না। এই বলে তখন উনি চাকরি বললেন, আমাকে যদি ট্রান্সফার করে দেওয়া হয় ভালো, নাহলে আমি আর বোলপুরেই থাকবো না। তারপর উনি চিঠিপত্র করে উনি ওখান থেকে ট্রান্সফার নিয়ে আবার কলকাতায় চলে আসেন। তারপর থেকে দিদি আর কখনো বলেছেন, যদি আমার এরকম ট্রান্সফার অন্য জায়গায় হয় আমি আশেপাশে যাব, কিন্তু বাড়ি ছেড়ে আমি আর কোথাও যাব না, তার চাকরি ছাড়তে হয় আমি চাকরি ছেড়ে দেবো। এই ঘটনাটা বন্দনা দিয়ে আমাকে পাঠিয়েছিলেন তার দিদির নিজের উপলব্ধি করা একটা ঘটনা দেখে। ওই একদিনে দিদি দেখতে পেয়েছিলেন ওই ছোট্ট বাচ্চাটিকে। দিদি বললেন যে দিদি এত অবিশ্বাসী, তিনি মানে এইসব বিশ্বাসই করেন না, তবু তিনি বললেন যে আমি জানি না কিভাবে এটা সম্ভব, আমি কিভাবে কি দেখেছিলাম। আর সত্যিই তাহলে আমি কোনো ভুল দেখিনি, একটা বাচ্চা আমি দেখেছিলাম, এবার তাকে পড়তে দেখেছি, ঝাঁপ দিতে দেখেছি, কিন্তু সে ঝাঁপ দিলে কোথায় যাবে? তার মানে এটা পুরোটাই আমি ইলিউশন নয়, আমার এটা সত্যি এটা কিছু ছিল। তাহলে এই ব্যাপারটাকে অবিশ্বাসের জায়গা নেই, এটা দিদি আমাকে জানিয়েছিলেন। জানি না আপনাদের কেমন লাগলো। আপনারা শ্রাবণী চক্রবর্তী ওয়াচিং, থ্যাংক ইউ শ্রাবণী, তুমি দেখো। আচ্ছা, কেমন লাগলো এটা আপনারা আমাকে জানাবেন। আমার তো ঘটনাটা খুব ভালো লেগেছিল বলে আমি জানালাম। আচ্ছা, এটা একটা পুরনো ঘটনা, তবু এটা আগে থেকে ছিল বলে আমার বলা হয়নি, আমি আজকে বললাম। আচ্ছা, আমি আজকে এই ঘটনাটা বড় ছিল, আর ছোট আরেকটা ঘটনা বলবো, যেটা নাকি খুব তাড়াতাড়ি মানে রিসেন্ট কিছুদিনের ঘটনাটা কিন্তু পুরনো নয়, ঠিক আছে? এই ঘটনাটা আমি বলছি। সেটা হলো, আমি যে লাস্ট কিছুদিন আগে যেটা বাইরে গেছিলাম আমি বলেছিলাম, সেখানে আমার সঙ্গে
একটি ছেলে গেছিল বেড়াতে। সম্পামন বলছে যার সঙ্গে ঘটে সেই জানে। দারুণ ঘটনা, সত্যি কথাই, যার সঙ্গে ঘটে সে জানে, একদম। আর প্যাথেটিক ঘটনা তো অবশ্যই, কিন্তু এই ঘটনাগুলো আমরা হয়তো ভাবি, জানি না কি সত্যি কিনা মিথ্যে কিনা, কিন্তু সত্যি কথা এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটতো, এখনো ঘটে। তার প্রমাণ কিন্তু আমি আরেকটা ঘটনা বলছি, একদম মানে আজকের দিনের ঘটনা। এখন সেই ছেলেটির বয়স, যে আমার ঘটনাটা বলেছে সে কিন্তু খুব বড় নয়, সে খুব বেশি তার বয়স হবে এই 25-26 বছর তার বয়স হবে। তার দেখা একটা ঘটনা আমি বলছি, কলকাতা শহরের ঘটনা। তার মানে এই ঘটনাগুলো তো এক্সিস্ট করে না সেটা বলতে পারি না, করে যেমন বলতে পারি না জোর দিয়ে, করে নাটাও বলতে পারি না। শুনুন, বুঝতে পারবেন। আচ্ছা, যেটা বললাম, মৌসুমী ভট্টাচার্য চৌধুরী বলছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আচ্ছা, এই আমি যে বললাম না যে আমার সঙ্গে গেছিল, বাইরে গেলাম যখন, তার কিছুদিন আগে, ওই ছেলেটি, নামটা আমি বলছি না তাহলে, কারণ সেটি যেহেতু একদম মানে এই ছেলে, ও মানে ভয় পেত না, কিন্তু সে এখন ভয় পায়। কেন ভয় পায়? এই ঘটনাটা দেখার পর। ও থাকে কিন্তু একদম প্রপার, মানে একদম কলকাতা শহরে সে থাকে, কেউ দূরে থাকে না সে। এবং আমার খুব চেনা জায়গা যেখানে সে থাকে, কাছে। জায়গাটার নাম কেন বলছি না, বললে আপনারা বলবেন এই জায়গায় এই ঘটনা আজকের দিনে রয়েছে, একটা ব্যাপারটা বাজে হবে আর কি, সেটা আমি বলছি না। আমি নিজে অবাক হয়ে গেছিলাম, আমার চেনা জায়গা, আমি দেখেছি, মানে আমার বাড়ির খুব কাছাকাছিও সেটা। আচ্ছা, এবার ও যে বাড়িতে থাকে, ওই বাড়িটা ওর দাদু কিনেছিল, দোতলা বাড়ি, একটা দোতলা বা 3 তলা হবে হয়তো ওর বাড়িটা। ও তো বোধহয়, হ্যাঁ, ও তো বোধহয় 3rd ফ্লোরে, 2nd ফ্লোরে থাকে। আগে দোতলা কিনেছিল, এবার তারপরে ফ্লোর বাড়িয়েছে আস্তে আস্তে। ওরা কাকা জ্যাঠা মিলে একসঙ্গে থাকে আর কি। এবারে ও সরি, ছেলেটা কি হয়েছে, মানে ওকে বলছে, দেখুন দিদি, আমি কোনো ভয়টাই পেতাম না। আমি কি করে ওদের যে বাড়িটার, মানে যেহেতু ওরা কাকা জ্যাঠারা একসঙ্গে থাকে, আগে বললাম, নিচে মানে ওদের, ও বোধহয় থাকে হচ্ছে 1তলাতেই থাকে ওরা, 2তলাতে থাকে ওর আরেক জ্যাঠারা, 3তলাতে বোধহয় আর এক কাকা বা জ্যাঠা থাকে। এবার ও 1তলার যে পোর্শনটা থাকে, সামনের পোর্শনটাতে একটা ঘর আছে ওদের। সেই ঘরটায় ঠাকুরের পুজো টুজো হয় কখনো, মানে বড় কিছু হলে, বা জিনিসপত্র থাকে, বা কোনো লোকজন এলে শোয়, খাট পাতা আছে একটা, লোকজন এলে শোয়। কিন্তু ও ওই ঘরটা, ওরা কেউ যারা থাকে বাড়িতে তারা কিন্তু কেউ ওই ঘরটা শোয় না প্রথম থেকে। আর এই বাড়িটা কিন্তু ওর দাদুর আমলের কেনা বাড়ি, বাড়িটা কিন্তু বানানো বাড়ি না, কেনা বাড়ি। আর কলকাতা শহরে কেনা বাড়ি হতেই পারে, সেটা কোনো অসুবিধার কিছু নয়। আর এমন একটা প্রপার জায়গা, এত সুন্দর জায়গা থাকে। আচ্ছা, এবারে ওই যে ঘরটাতে, আর ও মানে যে ঘরটাতে ও শোয়, সেটা 1তলারই পিছনের অন্যান্য ঘরে। এবারে ওই ঘরটা যেহেতু 1তলা, মানুষের কি হয়, 1তলার ঘরটা ঠান্ডা হয়। এখন তো সব বাড়ি এসি এসি তো লাগানো আছে, ঠিক আছে, কিন্তু ও যে সময়কার ঘটনাটা বলছে, মানে ওর এখন বয়স হচ্ছে 25-26 বছর হবে, মানে খুব তো বড় নয়। ওর এই 2-3 বছর আগে ঘটনাটা ঘটেছে, 2-3 বছর আগে। তখন ওর বয়স ছিল, তখন ও কলেজে পড়ছে, 20 বছর এরকম বয়স, 20-22 বছর বয়স হয়তো হবে সেই সময়। তখনও বলছে আমাদের তখন ওই ঘর, তখন এসি ছিল না। তখনও বলছে যে গরমকালে যা হয়, ওই ঘরটাতে না সবাই শুতে চাইতো, বেশ ঠান্ডা, 3তলা বাড়ি, 1তলাটা ঠান্ডা হবেই, ওই ঘরটা ফ্যান চললে খুব ঠান্ডা লাগে। তা ও বলছে আমি কি করতাম মাঝে মাঝে, ওই ঘরটাতে যেহেতু গেস্টরা এসে শুতো, তবু আমি মাঝে মাঝে কি করতাম, শুতে চাইতাম, বায়না ধরতাম, মা আমি আজকে ওই ঘরেই শোবো। তোমার মা বলতো ঠিক আছে শো, অসুবিধা কি আছে, খাটটার পাতাই আছে। বলছে আমি শুতামও মাঝে মাঝে, 1-2 দিন শুয়েওছি, আগে শুইনি তা না। তারপরে একদিন কি হলো, এই মানে আমি যেটা বলছি, মানে বছর যেটা 3 আগে, যেটা বললি 3-4 আগে, মানে এখন বললাম 25, তখন বললাম যে 19-20 বছর, তখন বা 21 বছর বয়স ছিল সেই সময়। তখন আমার, তখন হ্যাঁ, তখন এরকমই 18-19-20 বছর হবে, কারণ তখন ও কলেজে পড়ে বললো। তখন আমি পড়াশোনা করি, পড়াশোনা করে আমি রাত্রিবেলা শুয়েছি না, ওই ঘরেই পড়তাম, ওকে পরীক্ষা টরীক্ষার সময় আমি ওই ঘরে শোবো, তা আমি শুয়েছি। একদিন হঠাৎ আমি দেখছি, আমি কিন্তু মনে আছে আমি লাইট বন্ধ করে কিন্তু ঘরে শুয়েছি। একদিন হঠাৎ দেখছি, হঠাৎ ঘুমটা ভেঙে গেছে। তখন ঘড়িতে দেখছি 2:10 বাজে, সামনে যে ঘড়িটা একটা আছে, চোখ তাকিয়ে ঘড়ি দেখা যায় ওয়াল ক্লকে, 2:10 বাজে।
তখন ও বলছে 2:10 বাবা, এখন এতক্ষণ ঘুমানো 2:10 বাজে। দেখেই ওর মনে হলো, হঠাৎ ওর মাথাতে এলো, ঘুমের ঘোরটা কেটে গেছে যেতেই, আরে আমি তো রাত্রিবেলা আর লাইটটা, ঘরের টিউবটা তো বন্ধ করে শুয়েছিলাম, তা ঘরের লাইটটা জ্বললো কি করে? টিউব লাইটটা তো আমি জ্বালিয়ে শুইনি। আর ঠিক আছে, তাহলে ভুলে হয়তো জ্বালিয়ে শুয়েছি, বা কেউ কি সে আবার জ্বালিয়ে দিয়ে গেছে ঘরে, মাটা কেউ এসে কখন এসেছিল হয়তো জ্বালিয়ে দিয়ে গেছে আমি ঘুমিয়ে পড়ার পরে। ঠিক আছে, তো আবার বন্ধ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, ওদিন তো কেটে গেল। এরকম আবার মানে দিন 10-7 বাদে আবার একদিন বলছে, জানেন আমি এরকম শুয়েছি, মানে পড়াশোনা করে শুয়ে পড়েছি। তার আগে মাকে একদিনকে বলেছে, মা তুমি কি সেই দিন যেদিনকে প্রথম দিন হয়, মা তুমি লাইটটা কি ঘরে ঢুকেছিলে মাঝখানে, আমি যখন ঘুমাচ্ছিলাম ঘুমানোর পর? তার মা বলছে না, তো আমি যাইনি। যেহেতু না জয়েন্ট ফ্যামিলি, হতে পারে অন্য কাকা জ্যাঠা বা কোনো ওর অন্য দাদারা খুঁড়তো ভাই বোনরা কেউ ঢুকতেও পারে, ওরা কেউ গা করে, ঠিক আছে। তার কিছুদিন বাদে 8-10 দিন বাদে ও এরকম ঘুমিয়ে আছে, হঠাৎ আবার একদিন ওই রাত্রিবেলা ওর না চোখটা কিরকম, ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গিয়ে আবার তাকিয়েছে, উঠে বসে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ঘড়িটাতে, ঠিক তাকিয়েছে, তাকিয়ে দেখছে 2:10 বাজে। আর ঘরের মধ্যে আবার কিন্তু একটা লাইট জ্বলছে। সেদিন দেখছে, মানে ওদের ঘরে তো, ঘরে যেরকম মানুষের হয় না, টিউব লাইট থাকে, আরো অনেক রকম লাইট থাকে, তো তা অন্য একটা লাইট, মানে অন্য একটা বাল্ব টাইপের কিছু একটা লাইট জ্বলছে। সে ওদের পরিষ্কার দেখলাম, বলছে, ও বলছে আমার লাইটটা কে জ্বালালো? আমি তো রাত্রে নিভিয়ে শুচ্ছি, আমার লাইট জ্বালে ঘুম হয় না। লাইট আমি আমাকে জানতাম, আমি কিন্তু লাইটটা নিভিয়ে শুই, এবার লাইট জ্বালিয়ে ঘুমাই না। আবার আমার তো মাথাটা গেল গরম হয়ে, আবার কেউ এসছে নিশ্চয়ই, ঘরে লাইটটা জ্বালিয়ে দিয়ে চলে গেছে। ও কিছু বলেনি, সকালে উঠে চেঁচামেচি করেছে, এই আমি শোয়ার পর কে ঘরে ঢোকে আমার ঘরে, আমি কিন্তু এবার দরজাটা ভেতর থেকে ছিটকিনি দিয়ে রাখবো, আমি বন্ধ করে শোবো, কে ঘরে লাইট জ্বালিয়ে দেয়, আমার ঘুমটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এরকমভাবে আমার যাত্রী আমার ঘুম ভেঙে যায়, খুব সমস্যা হয়, আর ঘুম আসে না। তা সবাই বলে যাই, আমি যাইনি, ও জানি, এরকম হয়েছে রয়েছে, ছেড়ে গেছে, হ্যাঁ ভুলে গেছে। বলছে তৃতীয় দিন আর একদিন এরকম ঘটনা ঘটেছে, আবার দিন 4-7 বাদেই ওই রকম ঘুমটা ভেঙে গেছে, গিয়ে দেখছে 2:10 বাজে, আর ঘরে কিন্তু আরেকটা লাইট, সেদিনকে ছোট্ট একটা লাইট জ্বলছে। তখন ওর মাথায় স্ট্রাইক করলো, আগের দুদিন যেটা হয়নি, আপনাদেরও একটা স্ট্রাইক করা উচিত। আমি যে কথাটা বললাম, বলতে বলতে আপনাদেরও একটা মনে প্রশ্ন আসা উচিত, জানি না এসছে কিনা, দেখি এসছে কিনা, যদি আসে তাহলে আপনারাও ঘটনাটা বলবেন তো যে এসছে কিনা। 3টে ঘটনার মধ্যে কি মাথায় আসতে পারে মানুষটার, না বলেই দিই, সময় নষ্ট করে লাভ নেই। প্রত্যেক দিন ও এই 3rd ডেতে ওর কিন্তু মনে হলো ঘটনাটা, আগে কিন্তু ওর মনে হয়নি ব্যাপারটা, যে এই যে ঘরের লাইটটা জ্বলছে, আমার ঘুমটা ভাঙছে, আমি ঘড়িটা দেখছি, চোখটা পড়ছে, ঠিক 2:10 কেন বাজছে? আমার ঘুমটা 3টে ভাঙে না, 1টায় ভাঙে না, 2:10 বাজলেই কিন্তু ঘড়িটার দিকে চোখটা পড়ছে আর ঘুমটা আমার ভাঙছে, আর ভেঙে দেখছি 2:10 বাজে কেন? আর একদিন একরকম লাইটটা থাকছে, একই লাইট কিন্তু জ্বলছে না। ও এই দিনকে না ওর খুব মানে একটা চিন্তা এসছে মাথায়, ডিপলি ব্যাপারটা ভেবেছে, যেটা তো হওয়া উচিত ছিল না। এই জিনিসটা তো একদিন মাথায় আমার আসেনি। ও সেই রাত্রে না কোনো মতে ঘাপটি মেরে শুয়েছিল, শুয়ে সকালবেলা ও মাকে বলেছে যে, মা জানো, তোমাকে বলেছিলাম না, আচ্ছা কাল কি কেউ লাইট জ্বালিয়েছে? বলছে না, তোর ঘরে কিন্তু কেউ যায় না। আর বলছে ঠিক আছে, কিন্তু আমার 3 দিনই দেখলাম ঘুম ভাঙলো, চোখ খুললাম 2:10 বাজে, মা এটা কেন হচ্ছে? ওর মা বললো, তা তো জানি না রে কেন হচ্ছে, এই একই জিনিস হতে পারে, তোর ঘুমটা ওই ভাঙছে, এরা মা ওই সমস্ত বলেছে, কারোর মাথাতে কিচ্ছু আসেনি। যাই হোক, তারপরে তো ও এই ব্যাপারটা নিয়ে না মাঝে মাঝে চিন্তা করছে, চিন্তা করে ভাবছে আমি ওই ঘরে আর শোবো না, না আর শোবোই না এই ঘরে, থাক আমি মায়ের সঙ্গে যেখানে ছুতাম সেই ঘরেই শোবো। তারপরে ওর পরীক্ষা যেহেতু এসে গেছে, ও বলছে না ওই ঘরে শোবো না, মারা ঘুমোয়, ঠিক আছে পরীক্ষার কটা দিনে অন্তত পক্ষে আমি এই ঘরে ঘুমিয়ে নিই, তারপরে দরকার হয় আরও এই ঘরে আর শোবো না। আর তারপর ঘরটা ঠান্ডাও আছে, আরামও লাগে শুতে, গরমকাল তখন, বা ঠিক আছে বলে শুয়ে নি বলে। বলছে আর একদিন কি হলো, তার আবার কিছুদিন বাদে
বলছে আমি তো ব্যাপারটা আস্তে আস্তে কি হয়, রোজ হলে ব্যাপারটা একটা ভয় থাকে, যেহেতু ব্যাপারটা একটা ইন্টারভেলে হচ্ছে, একটা লং ইন্টারভেল, মোটামুটি 10 দিন 15 দিন বাদে বাদে হচ্ছে, ব্যাপারটা ভুলে যাচ্ছে, ওর মাথাতে নেই ব্যাপারটা। তারপরে আবার একদিন মাসখানেক বাদে ও যখন পড়ে অনেক রাত্রে সেদিনকে শুয়েছে, এবং সে শুধু রাত্রে শুয়েছে না, সেই রাত্রে যেদিনকে রাত্রে করে শুয়েছে, ও সেদিন ঘরে না ছিটকিনিটা আটকে শুয়েছে, যে আজকে আমি ঘরের ছিটকিনিটা আটকে শোবো, লাইটটাও বন্ধ করলাম, এবার আমি শোবো, আজকে আমার মানে ঘুমাতেই হবে, ঘুম যাতে না ভাঙে, লাইট টাইট আমি ভুলে না জ্বালিয়ে, কেউ না জ্বালিয়ে যায় বলে, অনেক রাতে পড়াশোনা করছি, বেলা করে ঘুম থেকে উঠবো বলে দরজাটা বন্ধ করে শুয়েছে লাইট নিভিয়ে। বলছে বিশ্বাস করবেন না, সেদিন রাত করে যেহেতু শুয়েছি, ঘন্টা দেড়েক দুয়েক বোধ হয় আমার ঘুমটা এসেছে, হঠাৎ দেখছি আমি চোখ, আর মশারিটা টাঙিয়ে ওর শোয় সবসময়, ফ্যান চললো মশারি টাঙানো না, মশারি টাঙানো শুতে পারে না ও। বলছে আমি মশারির মধ্যে দেখছি, ঘরের মধ্যে আমি তো লাইট ভালো করে নিভিয়েছি, মনে করে রেখেছি, আমি লাইটটা নিভিয়ে শুয়েছি, একটা ওই ব্লু রঙের যে ল্যাম্পগুলো হয় না, সেই হালকা কালারের একটা ল্যাম্প চলছে, নাইট ল্যাম্প ঘরে চলছে সেদিন। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি, মানে আমার গায়ে, ও যখন বলছে, আমি বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, মানে কিরকম লাগছে দেখুন, যদি আমার হয় বা কারোর হয়, তার তো মানে সত্যি সত্যি হার্ট অ্যাটাকের অবস্থা হবে। শুয়ে আছে, চোখটা খুলেছে, ঘুমটা ভেঙেছে, ওই একটা ব্লু ল্যাম্পে হালকা ঘরের মধ্যে একটা আলো, তার মধ্যেও দেখছে ওর খাটের পাশে একটা চেয়ার আছে, ওই চেয়ারে একজন বয়স্কা ভদ্র মহিলা, মাথায় ঘোমটা দেওয়া, লাল পাড় শাড়ি পরা, বেশ সুন্দর দেখতে, প্রায় 70 75 80 বছর বয়স হবে, একজন বয়স্কা ভদ্রমহিলা, মানে ওর দিদিমা ঠাকুমার মতন দেখতে অনেকটা, ওই বয়সে ওই একজন বয়স্কা ভদ্রমহিলা চেয়ারে বসে এক দৃষ্টে নাকি ওর মুখের দিকে তাকিয়ে আছে, ও চোখটা খুলেই দেখেছে, আর সবথেকে কথা মশারিটা শুধু আছে, মশারির থেকে বোধহয় হাত দেড়েক, মানে 1-1.5 হাত দূরে উনি এরকম ভাবে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। এই দৃশ্য যদি কোনো মানুষ দেখে চোখ খুলে, আপনারা জানি না কেউ কি ইমাজিন করতে পারছেন কিনা, যে তার শরীরে বা তার মনে কি হতে পারে। যথারীতি ওর তাই হয়েছিল, ও প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, শুধু ভয় নয়, ও চিৎকার করে উঠেছিল, চিৎকার করে উঠে মশারিকে প্রায় ছিঁড়ে ফেলার মতন করে বেরিয়ে বড় লাইট জ্বালিয়েছে, মানে এমন জোরে চিৎকার করেছে, ওর চিৎকার শুনে পাশের ঘর থেকে সবাই ছুটে এসেছে, শুধু পাশের ঘর না, ওপরে যারা যারা ছিল, মানে আরো আত্মীয়, মানে যে বললাম না কাকারা আরো ভাইরা থাকে, দাদারা থাকে, তারা পর্যন্ত সবাই নেবে এসেছে কি হলো বলে। কিন্তু ও লাইট জ্বালিয়ে দেখছে আর কেউ নেই, দরজাটা খুলতেও পারছে না, ওর হাত পাগুলো থরথর করে কাঁপছে, বাইরে থেকে ওর মা, পাশের ঘর থেকে, ওপর থেকে সবাই এসে হইচই করে দরজার কাছে, কি হয়েছে কি হয়েছে, দরজা খোল কি হয়েছে বলাতে ও তখন কোনো মতে দরজাটা খুলে খাটের উপর ধপ করে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে প্রায় সেন্সলেস অবস্থা, প্রায়, কিন্তু পুরোপুরি সেন্সলেস হয়নি, প্রায়, মানে কথা বলার মতো অবস্থায়ও নেই। তখন মা, কাকিমা, জেঠিমারা সবাই এসে, দাদারা, করতো এত দাদারা, বোনরা সব আজ আছে, তারা এসে সবাই কেউ জল দেয়, মুখে জল খাওয়ায়, দুধ খাওয়ায়, খাইয়ে সুস্থ করে শান্ত করে তারপরে জিজ্ঞাসা করে তোর কি হয়েছিল, কি হয়েছে তোর। তখনও বলছে এই ঘটনা আমার হয়েছে জানো, আমি পরিষ্কার দেখেছি একজন বয়স্ক ভদ্রমহিলা আমার দিকে এক দৃষ্টি এরকম তাকিয়ে আছে চেয়ারে, মশারির বাইরে, আর ঘরে নীল আলোটা চলছে, তখনও পর্যন্ত কিন্তু ঘরে নীল আলোটা জ্বলছিল, তার উপর টিউবটাও জ্বলছিল। তখন ওরা বলছে তুই নীল আলোটা জ্বালিয়ে শুসনি, বলছে না, আমি যে আগেও তোমাকে মা বলেছিলাম না, কতদিন দেখেছি, আমি কিন্তু 2:10 বাজে বলেছিলাম না সেই সময়। আর সব থেকে বড় কথা, এই যে বললেন ভদ্রমহিলা বসেছিল, তখনও কিন্তু দরজাটা খোলার পরে এই যখন মানে সবাই এলো, তখন এত কিছুর পর তখন দেখলো যে 2:30 বাজে, 2:35 2:30 বাজে, তার মানে নিশ্চয়ই ওই ঘটনাটাও সেদিনও 2:10-এই ঘটেছিল, খানিকটা সময় কেটে, আধা ঘন্টা প্রায় কেটে গিয়ে 2:40 এরকম 2:45 বেজেছে, তার মানে এই দিনের ঘটনাটা 2:10-এই কিন্তু আশা করছে হয়েছিল।
মানে এই ঘটনা দেখার পর ও বলছে, বিশ্বাস করবেন না, আমি ওই ঘরে আর জীবনে কোনোদিন, মানে ওই বছর যেটা বললাম যে বছরে হয়েছে, ওর আজকে প্রায় 24-25 বছর বয়স এখনো, বলছে এই বয়সে আমি ওই ঘরে আর কোনো দিন রাত্রে শুই না। কিন্তু ওই ঘরে কিন্তু সব থেকে বড় কথা, কোনো পুজো টুজো হলে ওই ঘরে হয়, ওই ঘরে লোকজন এসে কিন্তু শোয়, কিন্তু ও বলছে আমি ওই ঘরে আর কোনো দিন শুই না। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তারপর কিন্তু অন্য লোক কেউ ঘরে শোয় না ঠিকই, কিন্তু কেউ আসে যায়, দিনের বেলাও থাকে, লোকজনের খাওয়া দাওয়া অনেক সময় লোক করে, পুজো টুজো হয়, কিন্তু ওই ঘরে আর কখনো কিছু হয়নি। তারপরে ও বলল এই ঘটনাটা নিয়ে ওর দাদু বা আত্মীয় স্বজন সবাইকে বলেছে, জ্যাঠা কাকাদের আলোচনা হয়েছে। তারা বলছে যে হতে পারে, তারা কিন্তু জানে না ঘটনাটা, হতে পারে ওর দাদু যেই সময় এই বাড়িটা কিনেছিলেন, হতে পারে কারোর যার বাড়ি তার কিছু কেউ এই থাকতে পারে, তার কেউ হয়তো ভদ্র মহিলা মানে কেউ ছিলেন, তার কিছু মানে মৃত্যুই হোক বা কিছু হোক বা যাই হোক না কেউ জানি না, কিন্তু ওই মানে কিছু একটা ওই ঘরে ছিল হয়তো, যার জন্য ওকেই কিন্তু দেখা দিয়ে, আর কাউ কিন্তু দেখা দেয়নি, ওকেই দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে সেটা কিন্তু ও বলছে আমি কিন্তু আজ অব্দি জানি না, আমার বাড়িতে কিন্তু কেউ আজ অব্দি জানে না, কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই ঘটনাটা কিন্তু একেবারে সত্যি। সঙ্গে ওর দাদাও, একটা দাদাও সঙ্গে সে ছিল আর কি, সেও বলছে একদম সত্যি কথা, ঘটনাটা ঘটেছে এবং প্রচণ্ড পরিমাণে ভয় পায় আমার ভাই তারপর থেকে। তার আগে পর্যন্ত কিন্তু কিছুভাবে ওরা মানতো না। ওরা ইয়াং জেনারেশন, আজকের দিনে এরকম ছেলেরা, তারা তো এইসব ভয় পাওয়ার কথা নয়, কিন্তু তার এই ঘটনাটা ঘটার পর থেকেও প্রচণ্ড পরিমাণে এই সবগুলো মানে, এবং এই যে এক্সিস্টেন্স ব্যাপারটাকে ওরা একদম বিশ্বাস করে। এই ঘটনাটাও আমাকে বলেছে, এই লাস্ট মান্থে আমাকে বলেছে। আমি মানে শুনে আমার অবাক লেগেছে। ওই বাড়িটা কিন্তু এমন জায়গায়, বাড়ির সামনে দিয়ে অজস্রবার যাতায়াত করি আমরা, যেছি, কিন্তু এই যে ঘটনাটা, ওরা থাকে, হতো সব থেকে কথা ওরা থাকে, ওরা এখনো আজও আছে ওই বাড়িতে, ওরকম জায়গায় বাড়ি, কিছু না কিন্তু কেন যে ওই ঘটনাটা ঘটেছিল ওর সঙ্গে আজ বছর 4-5 আগে, সেটা কিন্তু ও আজও জানে না, কেউ কিন্তু উদ্ধার করতে পারেনি। তারপর পুজো আর্চা করেছে, কিন্তু কিছুই হয়নি, আর কিন্তু কেউ জানে না ঘটনাটা, কিন্তু ওর সঙ্গে ঘটনাটা পর দিন 2:10 ঘটনাটা ঘটেছিল। জানি না আপনাদের ঘটনাটা কেমন লাগলো, আমার তো খুব অবাক লেগেছে, এবং আজকালকার মানে রিসেন্ট এই জেনারেশনের এই একটা রিসেন্ট ঘটনা আমি আপনাদের আজকে শোনাবো বলে ভেবেছিলাম, সেই জন্য শোনালাম। আচ্ছা, আরো যে ঘটনাগুলো আছে এগুলো আজকে আর আমি শোনাবো না, আবার পরে শোনাবো, কারণ একটা ঘটনা বিরাট বড় ছিল বলে আমি ঘটনাগুলো আর বলতে পারলাম না। আরো আমি এরকম রিসেন্ট আরো কিছু কারেন্ট আমার কাছে ঘটনা আছে, ঘটনাগুলো আমি নেক্সট ডে শোনাবো। আপনাদের কেমন লাগলো আমাকে এগুলো জানাবেন, আমি এগুলো পরে শুনে নেব, দেখবো আপনাদের কার কেমন লাগলো। আশা করি ভালো লাগবে বা ভালো লেগেছে। আর যেটা প্রতিবারই বলি সেটাই বলছি, যে এটা মানতে হবে বা মানার কোনো বাধ্যবাধকতা তো নেই, তবে যার ঘটনা যার ঘটেছে সে বলেছে, এবং সেটা আমার মনে হয়েছে যে বলার মতন, সেই জন্য আমি বললাম। এটা কিন্তু বিশ্বাস করতে হবে বা কিছু, এই ব্যাপারে কিন্তু কোনো জোর জবরদস্তি নেই। ঠিক আছে? আচ্ছা, আজকে তাহলে আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগামী দিনে যখন আবার আসবো, তখন আমি আবার আরো অনেক নতুন নতুন ঘটনা আমি নিয়ে আসবো। ঠিক আছে? আজ তাহলে এইটুকুই। শুভরাত্রি।